28টা ক্লাস বা 30টা ক্লাসের মধ্যে শেষ করে দিতে। আমরা একটু ইদানিং সপ্তাহে 2টা 3টা করে ক্লাস নিব আর কি, মানে 3 মাসে শেষ করে দেওয়ার চেষ্টা করবো, কারণ 3 মাস পরে আমার আবার সেমিস্টার ফাইনাল, এর আগে অর্গানিক শেষ করে দেওয়ার চেষ্টা করবো। দেখো, অর্গানিক কেমিস্ট্রি যদি তুমি মানে মোটা দাগে ভাগ করতে চাও, যে আমি একদম অর্গানিক কেমিস্ট্রিকে ভাগ করে ফেলবো, তাহলে মোটা দাগে ভাগ করলে অ্যাকচুয়ালি সর্বপ্রথম পার্ট হচ্ছে তোমার নামকরণ, তারপরে পার্ট হচ্ছে ভাইয়া সমাণু, এরপরে তোমার ভাগ হচ্ছে ভাইয়া অ্যালিফেটিক, এরপরে হচ্ছে এই রেকর্ড করতেছো না? আচ্ছা, এরপরে হচ্ছে ভাইয়া অ্যারোমেটিক, এবং লাস্ট যে ভাগ সেটা হচ্ছে আমি বলতে পারি মোটা দাগে ভাগ করলে সেটা হচ্ছে রূপান্তর। এরপরে কিছু মানে বাস্তব জীবনে অর্গানিকের প্রয়োগ আছে, অর্থাৎ এবার বুয়েটে যেখান থেকে কোশ্চেন আসছে ডেটল বানাও, বাস্তব জীবনে অর্গানিক। ওকে, আচ্ছা। দেখো, আমরা যদি বলি যে অ্যাকচুয়ালি মানে অর্গানিকের এত ওয়েটেজ কেন, কারণ অর্গানিকের প্রত্যেকটা পার্টি বড় বড়, আসলে আমি এখান থেকে সবগুলো পার্টকে তোমার সমান ভাগ করতে হবে। এর মধ্যে আমরা এইটার দিকে এত বেশি ফোকাস করব না, আমি পড়াবো পরে, আমি পড়াবো দেখে না, মানে পড়াবো না দেখে বলতেছি না এরকম না, বাট তোমরা যারাই আসো এইটাতে এত ফোকাস করবা না, সব এনার্জি যাতে ডান সাইডের অংশটুকুতে যায়, অর্থাৎ এটুকে যায়। কারণ তুমি যদি কোশ্চেন ব্যাংক খুলো, তুমি দেখবা বিগত বছরে তোমার কোনো জায়গায় মানে কোনো অ্যাডমিশন টেস্টেই মূলত এইটার থেকে বেশি কিছু আসেনি। আসতো বুয়েটে আগে 5টা যৌগের নাম লিখতে বলতো, এটা অনেক আগে, এখন কিন্তু আর হয় না। সবচেয়ে বেশি কোন জায়গা থেকে কোশ্চেন আসে ভাইয়া? সবচেয়ে বেশি এই জায়গা থেকে কোশ্চেন আসে, এই দুইটার থেকে অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, অর্থাৎ একটার থেকে আরেকটা বানাও, আর হচ্ছে আমাদের এইটা বানাও ওইটা বানাও, এইসব জিনিসপাতি থেকে কোশ্চেন আসে। আর তুমি যদি এইচএসসি লাইফের কথা বলো, এইচএসসি লাইফে একটা সিকিউ আসবে ভাইয়া টোটালি এই পার্টটা থেকে, এইটা অনেক বড় একটা পার্ট, আমি এটা একদম অ্যাডমিশনের মতো পড়ে ফেলাবো, এবং এইটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এইটার থেকে একটা সিকিউ আসবে এবং এইটার থেকে একটা সিকিউ আসবে। তুমি যদি বলো কোনটা সবচেয়ে বড় ভাইয়া, সবচেয়ে বড় হচ্ছে এইটা, এটা একাই 60%, তুমি এইটাকে বলতে পারো 20%, এইটাকে বলতে পারো 20%। আর এই জিনিসগুলো হচ্ছে এর মধ্যেই আসবে, অর্থাৎ অ্যালিফেটিক অ্যারোমেটিকের মধ্যেই আসবে, এবং আর আছে নামকরণ। তবে আমি যদি বলি যে অর্গানিক ভালো কে করে বা কে অর্গানিকে সবচেয়ে ভালো পারবে, উত্তর হচ্ছে ভাইয়া যে রূপান্তর ভালো পারবে সে অর্গানিকে সবচেয়ে ভালো। তোমরা যখন এসএসসি লাইফে ছিল তখনও দেখতা, বলতো ইথিন থেকে মিথেন বানাও, তারপরে হচ্ছে হলো গিয়ে ইথিন থেকে প্রোপেন বানাও, তার মানে কি কার্বন সংখ্যা বাড়াইতে হইতেছে, কার্বন সংখ্যা কমাইতে হইতেছে। তো প্রত্যেকটা বিক্রিয়া, আর অর্গানিকের একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অর্গানিক আমরা শুরু থেকেই এমন ভাবে পড়বো, কোনো পার্টি আমরা বাদ দিয়ে যাব না, বাদ দিয়ে যাব না বলতে কোনো পার্টে আমরা কম গুরুত্ব দিব না, যেই সময় যেই বিক্রিয়া পড়বো ওই বিক্রিয়া আদ্যপান্ত শেষ করে যাব। কেন? কারণ তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, তোমার অর্গানিকে কোনোদিনও ওরা এরকম কিছু দিবে না অ্যালকেন থেকে অ্যালকেনের একটা বিক্রিয়া লেখো, ওরা ভিতর থেকেই কোশ্চেন করবে অলওয়েজ, ঠিক আছে? তো আমরা একদম প্রত্যেকটা বিক্রিয়ার অদ্যপান্ত শিখবো। আমরা যখন উডস বিক্রিয়া শিখবো, উডস কখন হয় কখন হয় না, উডস সর্বপ্রথম কে করছিল, উডস থেকে বুয়েটে কেমন টাইপের কোশ্চেন আসছে, আমরা একদম এইভাবে করে আগাবো যাতে আমাদের কিছু জিনিস বাদ না যায়। তা আজকে আমরা ইতিহাস পার্ট শুরু করব। ইতিহাস পার্টের মধ্যে যত টাইপের এমসিকিউ আসতে পারে যে কোনো জায়গায়, তোমাদের কলেজে বলো বা অ্যাডমিশন টেস্টে বলো, সবকিছু আমরা পড়বো। দ্বিতীয় কথা, আমার খাতাটা প্রত্যেক দিন, ধরো আমি আজকে ক্লাস নিছি, কালকে ক্লাস, আমার খাতাটা খালি আসার আগে আধা ঘন্টা 1 ঘন্টা পড়ে আসবা। আর যখন লেকচার বাড়বে, ধরো আজকে অর্গানিকের লেকচার 1, পরে অর্গানিকের লেকচার 2 যখন থাকবে, 3 যখন থাকবে, 1 আর 2 পড়ে আসবা, মানে রেগুলার খাতাটা পড়ার উপরে থাকবা, আর কিছু করা লাগবে না, আর কোশ্চেন ব্যাংক সলভ করো। আর সিকিউ কেমন টাইপের আসবে আমরা যখন কোশ্চেন করব বলে দিব আমরা যে আসলে এই টাইপের সিকিউ আসে, ঘুরায় ফেরা ওইটাই আসে। তো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমরা আজকে শুরু করি, ঠিক আছে? আমরা আজকে যে পার্টটা শুরু করবো ভাইয়া সেটা হচ্ছে ইতিহাস, অর্থাৎ এই অর্গানিক কই থেকে আসছে। তোমাদের এক এক স্যারের বইয়ে এক এক ভাবে লেখা আছে, আমি পুরো ইতিহাসটা গুছাই দিতেছি। সালগুলা একটু চেঞ্জ হইতে পারে, ধরো আগের বইয়ে দিছিল 1815, পরের বইয়ে হয়ে যেতে পারে 1816। তো এই সালগুলা যে সালটা একটু চেঞ্জ হইতে পারে, বাকি সবকিছু ইনফরমেশন সেম থাকবে। ওকে, আচ্ছা। দেখো, প্রথম কথা, সর্বপ্রথম জৈব যৌগের নামকরণ কে করছিল, মানে প্রথম ফার্স্ট, সেটা হচ্ছে
সর্বপ্রথম জৈব যৌগের নামকরণ করছিল তোমার বিজ্ঞানী, মানে আমরা ইতিহাস পাঠ শুরু করব। সর্বপ্রথম যে বিজ্ঞানীটার কথা বলা আছে সেই বিজ্ঞানীটার নাম হচ্ছে বিজ্ঞানী ল্যামেরি। বিজ্ঞানী ল্যামেরি। ল্যামেরি সর্বপ্রথম এইসব পদার্থ নিয়ে কথাবার্তা বলছিল যে আসলে এই অর্গানিকের উপর ভিত্তি করে কোনো পদার্থকে ভাগ করা যায় কিনা। তখন ল্যামেরি সবগুলো পদার্থকে তিনটা ভাগে ভাগ করছিল ভাইয়া। কয়টা ভাগে ভাগ করছিল? তিনটা ভাগে। প্রথম ভাগটা হচ্ছে ভাই খনিজ। ও বলছিল যে পৃথিবীতে তিনটা ভাগ জিনিস পদার্থ আছে, একটা হচ্ছে খনিজ, একটা হচ্ছে উদ্ভিজ, আর একটা হচ্ছে প্রাণীজ। মানে ও তিনটা ভাগে ভাগ করছে, খনিজ, উদ্ভিজ, প্রাণীজ। খনিজ হচ্ছে তারাই থাকবে ভাইয়া যাদের জীবন নাই, তার মানে ও দুনিয়ায় যাদেরই জীবন নাই সবাইকে একটা অংশে নিয়ে আসছে, সেই অংশটা হচ্ছে খনিজ। এরপরে যাদের মধ্যে জীবন আছে কিন্তু উদ্ভিদ থেকে পাওয়া যায়, উদ্ভিদ থেকে পাওয়া, উদ্ভিদ থেকে পাওয়া যায়, তাদেরকে বলছে উদ্ভিজ। আর আরেকটা হচ্ছে যারা প্রাণী দেহ থেকে, প্রাণী দেহ থেকে পাওয়া যায়, প্রাণী দেহ থেকে পাওয়া যায়, তাদের কোরা নাম দিছে হচ্ছে প্রাণীজ। তার মানে সর্বপ্রথম যে বিজ্ঞানীটা কথাবার্তা বলছে তা সেই বিজ্ঞানীটার নাম হচ্ছে ল্যামেরি। ল্যামেরির আগে কোনো সময় পদার্থকে এরকম এই জৈব, মানে অর্থাৎ আমাদের কি মানে যেগুলোর সাথে প্রাণের সম্পর্ক আছে, যেগুলোর সাথে উদ্ভিজ প্রাণী যেসবের সম্পর্ক আছে এইসব নিয়ে কথাবার্তা বলা হয়নি। বুঝতে পারছো? তার মানে ল্যামেরি হচ্ছে প্রথম। আসো তোমরা, শোনা যায় কথা? একটু রেসপন্স করো মাঝে মাঝে, নাকি আমি একা বক বক করতেছি? হ্যালো, শোনা যায় ভাই, শোনা যায়। আচ্ছা বুঝছো? আচ্ছা, দেন সেকেন্ড যে বিজ্ঞানীটার নামকরণ নামের কথাবার্তা আসছে সেই বিজ্ঞানী আইসা ওই খনিজের কথাবার্তা বলেনি। সেই বিজ্ঞানীটার নাম হচ্ছে বিজ্ঞানী শিলে। তোমাদের এই শিলে বিজ্ঞানীটার কথাবার্তা হয়তো হাজারি স্যারের বইয়ে পাবা না, মানে আমাদের সময় এই শিলে বিজ্ঞানীর কথাবার্তা হাজারি স্যারের বইয়ে ছিল না। সে আইসা তিনটা স্পেশাল জিনিসের কথা উল্লেখ করছে। সেইটার না একটা হচ্ছে ভাইয়া আঙুর, একটা হচ্ছে ভাইয়া আপেল, আরেকটা হচ্ছে ভাইয়া প্রাণীর চর্বি। সে আইসা মোটা দাগে যে কোনো কিছুকে তিন ভাগে ভাগ করছে যে এই তিনটা জিনিস, নর্মালি তিনটা জিনিসে কি কি পাওয়া যায়। আঙুরে কোন অ্যাসিড পাওয়া যায় এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ, বলো তো কোন অ্যাসিড পাওয়া যায়? আঙুরে কোন অ্যাসিড পাওয়া যায়? কিছু বলে না কেন? আঙুরে কোন অ্যাসিড পাওয়া যায় এটা বলতে পারতেছো না? আচ্ছা, আপেলে কোনটা পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড। আপেলে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। আর আঙুরে পাওয়া যায় হচ্ছে টার্টারিক অ্যাসিড, যেটা তেঁতুলেও পাওয়া যায়, টার্টারিক অ্যাসিড। ওকে, আঙুরে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। সংকেতটা মনে রাখতে হবে তোমাদের লেভেলে, সেটা হচ্ছে C4H6O6। ঠিক আছে? আপেলে পাওয়া যায় ভাইয়া ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডের সংকেত খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাইয়া C4H6O5। আর প্রাণীর চর্বির মধ্যে একটা স্পেশাল পদার্থ থাকে, সেই স্পেশাল পদার্থ নাম হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিনের সংকেত কি? CH2OH, CHOH, CH2OH। হ্যাঁ, গ্লিসারিনের সংকেত হচ্ছে ভাইয়া CH2OH, CH2OH, CHOH, আর হচ্ছে CH2OH। এই জিনিসটা হচ্ছে তোমার, এই তিনটা সংকেত একটু মনে রাখতে হবে। আচ্ছা, আগাবো। দেন একটা বিজ্ঞানী আসছে, যে বিজ্ঞানীটার নাম হচ্ছে ল্যাভোইসিয়ে, এবং অ্যান্টনি ল্যাভোইসিয়েকে কি বলা হয় বলো তো? অ্যান্টনি ল্যাভোইসিয়েকে কি বলা হয়? রসায়নের জনক, আধুনিক রসায়নের জনক। আর রসায়নের জনক কাকে বলা হয় বলো তো? জাবির ইবনে হাইয়ান। এই জিনিসটা মনে রাখতে হবে, এগুলা কিন্তু এমসিকিউতে আসে। তারপরে 2 নম্বরে প্রথম যে কথাবার্তা বলছে তিনি ছিল ল্যামেরি, 2 নম্বরে যে কথাবার্তা বলছে তিনি ছিল বিজ্ঞানী শিলে, আর 3 নাম্বার হচ্ছে ভাইয়া যেটা ছিল সেটা হচ্ছে বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোইসিয়ে। অ্যান্টনি ল্যাভোইসিয়ে, অ্যান্টনি ল্যাভোইসিয়ে। ইংলিশে এটা একটা আকার র আসে, তার মানে অ্যান্টনি ল্যাভোইসিয়ের, এটাও কারেক্ট। ঠিক আছে? অ্যান্টনি ল্যাভোইসিয়েকে বলা হয় হচ্ছে আধুনিক রসায়নের জনক। আধুনিক রসায়নের
জনক, আধুনিক রসায়নের জনক, এবং সে হচ্ছে ভাইয়া অক্সিজেন হাইড্রোজেন এর আবিষ্কারকও বলতে পারো। কেন অক্সিজেন হাইড্রোজেনের আবিষ্কারক? কারণ সে সর্বপ্রথম এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলছিল। সে বলছে জীবন্ত পদার্থ সাধারণত দুই ভাগে ভাগ করে। আমরা এই সেম কথাটা বিজ্ঞানী ল্যামেরিও বলছিল, তবে সে এসে বলছে জীবন্ত পদার্থ সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে ভাইয়া উদ্ভিজ, একটা হচ্ছে উদ্ভিজ, আর একটা হচ্ছে ভাইয়া প্রাণীজ। উদ্ভিজ আর হচ্ছে প্রাণীজ। উদ্ভিজর মধ্যে অর্থাৎ জীবন্ত পদার্থ উদ্ভিজের মধ্যে কি কি থাকবে? উদ্ভিজর মধ্যে থাকবে হচ্ছে ভাইয়া কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এগুলো হচ্ছে উদ্ভিজের মধ্যে পাওয়া যায়। কার্বন আর হাইড্রোজেন মিলেই কিন্তু একটা স্পেশাল পদার্থ হয়, যে জিনিসটাকে বলা হয় হাইড্রোকার্বন। এবং সকল প্রকার হাইড্রোকার্বন আর তাদের জাতক নিয়ে তৈরি হয় হচ্ছে তোমার জৈব যৌগ। এগুলো নিয়ে আমরা সামনে পড়বো, আমরা অনেক কিছু পড়বো। আর প্রাণীজর মধ্যে থাকে ভাইয়া কার্বন, হাইড্রোজেন, সাথে পন্স। পন্স মানে কি ভাইয়া? পন্স মানে হচ্ছে ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার। অর্থাৎ জীবন্ত পদার্থকেও দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে তোমার উদ্ভিজ আর একটা হচ্ছে প্রাণীজ। উদ্ভিজের মধ্যে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এবং প্রাণীজের মধ্যে হচ্ছে পন্স, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার। ঠিক আছে? আচ্ছা, এইটা ছিল অ্যান্টনি ল্যাভয়েসিওর ভাগ করা। এরপরেই বিজ্ঞানী বার্জেলিয়াস আছে। বার্জেলিয়াস এসে সর্বপ্রথম একটা নতুন কনসেপ্ট দেয়, যে কনসেপ্টটাকে বলা হয় প্রাণ শক্তি মতবাদ। ঠিক আছে? এই পর্যন্ত তুলছো? বলো এই পর্যন্ত কয়টা বলছি আমি? একজন বলো তো, শুদ্ধ বলো, দেখাবো না, না দেখে বলো। তিনটা। একটা ছিল ল্যামেরি, একটা ছিল শিলে, আর একটা ছিল ল্যাভয়েসিয়ে। যা যা ইনফরমেশন দরকার সব গুছাই দিতেছি। আচ্ছা, তার মানে আমার অ্যান্টনি ল্যাভয়েসিয়ের পরে কে কথাবার্তা বলছে? সালগুলা একটু এখন থেকে মনে রাখার চেষ্টা করো। বার্জেলিয়াসের সালটা ইম্পর্টেন্ট। 4 নম্বরে যে বিজ্ঞানীটার কথাবার্তা বলছে বা যে বিজ্ঞানীর কথা উল্লেখ আছে, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস। বিজ্ঞানী বার্জেলিয়াস, ইংলিশে এটাকে উচ্চারণ করলে আসে বুর্জেলিয়াস। ঠিক আছে? বার্জেলিয়াস 1807 সালে একটা তত্ত্ব প্রদান করে। ঠিক আছে? 1807 সালে তিনি এইটা নিয়ে জৈব যৌগ সম্বন্ধে, জৈব যৌগ এর নামকরণের কথা উল্লেখ করে। জৈব যৌগের নামকরণের কথা উল্লেখ করে। ঠিক আছে? তার মানে 1807 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস জৈব যৌগের নামকরণের কথা উল্লেখ করে, এবং স্টার দেওয়া লাইন হচ্ছে 1815 সালে ভাইয়া, 1815 সালে তিনি একটা মতবাদ দেয়। মতবাদটার নাম কেউ বলতে পারবা? প্রাণ শক্তি মতবাদ। হ্যাঁ, মতবাদ দেয়, যে মতবাদটা হচ্ছে প্রাণ শক্তি মতবাদ। প্রাণ শক্তি মতবাদ। এবং এইটার ইংলিশ হচ্ছে ভাইয়া ভাইটাল ফোর্স থিওরি। ইংলিশটা দরকার আছে। দেখো, তিনি একটা মতবাদ দেন, প্রাণ শক্তি মতবাদ। তোমাদের বইয়ে দেখবা প্রাণ শক্তি মতবাদ দিয়ে খুব সুন্দর করে উল্লেখ করা আছে। প্রাণ শক্তি মতবাদের ব্যাপারে কি বলা আছে ভাইয়া? প্রাণ শক্তির মতবাদ বলা আছে যে কোনো জীবন্ত বস্তু থেকে আমরা জৈব বস্তু পাবো, এবং অজৈব বস্তু থেকে আমরা অজৈব বস্তু পাবো। যেমন একটা মানে মৃত জায়গা থেকে অজৈব বস্তু পাবো, এটাই কিন্তু হয়। আমরা জৈব কাদেরকে বলি? যাদের জীবন আছে তাদের কাছ থেকে আমরা যেটা পাই ওইটা জৈব, আর বাকি সবকিছু আমরা অজৈব বস্তুর আন্ডারে ফালাই দিই। তার মানে প্রাণ শক্তি মতবাদ কি বলে ভাইয়া? প্রাণ শক্তি মতবাদ বলে যে যে কোনো জীবন্ত বস্তু থেকে জৈব বস্তু পাওয়া যায়। আর হচ্ছে প্রাণহীন বস্তু থেকে অজৈব বস্তু পাওয়া যায়। এমসিকিউতে আসতে পারে যে আমাদের কত সালে দেওয়া হয়েছে এই প্রাণ শক্তি মতবাদ, আর প্রাণ শক্তি মতবাদ কি বলা হয়। ঠিক আছে?
বার্জেলিয়াসের ইতিহাস এতটুকু পড়লেই হবে। গেল বার্জেলিয়াসের কথাবার্তা শেষ। এবার আমরা যে বিজ্ঞানীর কাছে যাব, আচ্ছা তুলো। হ্যাঁ ভাই বার্জিলিয়াসের কথা, এই আংশিক কথা তো ল্যাভয়েসে আগে বলছে না? হ্যাঁ, ল্যাভয়েসিও তো আগেই বলছে যে কোনো কিছুকে দুই ভাগে ভাগ করা যায়, কিন্তু বার্জিলিয়াস একটা মতবাদ দিছে, ল্যাভয়েসিও জাস্ট হচ্ছে ভাগ করছিল। বাট বার্জিলিয়াসের এই মতবাদটা অনেক বেশি ফেমাস। ভাইটাল ফোর্স থিওরি বলা হয় যে জীবন্ত বস্তু থেকে কখনোই তুমি এমন কিছু পাবা না যেটা মানে জৈব না, আর যেটা অজৈব বস্তু মানে অজৈব, সেখান থেকে তুমি এমন কিছু পাবা না যেটা আর কি জৈব। তো ও আর কি একটা মতবাদ দিছে। তার আগ পর্যন্ত ও তো ভাগ করছিল যে উদ্ভিজ আর প্রাণীজ, যার মধ্যে হচ্ছে গিয়ে একটার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, যেটার মধ্যে কোনোদিন অন্য কিছু পাবো না, আর প্রাণী হইলে ওইটা ফসফরাস পাইতে পারি, নাইট্রোজেন পাইতে পারি, কিন্তু ওটা মতবাদ ছিল না। ঠিক আছে, আচ্ছা তাহলে 5 নাম্বারে আমরা যদি শুরু করি, সেটা হচ্ছে ভাইয়া 5 নাম্বারে স্টার দাও, কারণ 5 নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ফ্রেডরিক উইলার। ফ্রেডরিক উইলার, অনেকে এটা বলে ফ্রেডরিক বোলার। ফ্রেডরিক উইলার, অনেকে বলে ফ্রেডরিক বোলার। ফ্রেডরিক উইলার বা ফ্রেডরিক বোলার। কেউ কি আসছে? মাহিবুর তো দেখলাম মেসেজ ইয়াসিন করছে। আচ্ছা, এই যে আসছে। এই মাহিবুর, এত লেট করলে হবে? আচ্ছা, ফ্রেডরিক বোলার বা ফ্রেডরিক উইলার, এই তোমার আমরা বললাম কালকে ক্লাস হবে। আচ্ছা, জার্মান বিজ্ঞানী। এই বিজ্ঞানীর নাম তো বলেন। 10টার দিকে। ঠিক আছে, আচ্ছা শুরু করো। আমরা বেশি পড়াই নাই, তুমি এটা একটু দেখে নিও, আমরা জাস্ট ইতিহাসটা ভাগ করতেছি। আচ্ছা, তাহলে জার্মান বিজ্ঞানী হচ্ছে, হ্যাঁ কয় পেজের মধ্যে ফাঁকা রাখবো? দুই পেজ ফাঁকা রাখো, 2 পেজ। আমরা জাস্ট বিজ্ঞানীর নামকরণ শুরু করতেছি, নামকরণটা গুছাই দিচ্ছি, বিজ্ঞানীরা কে কি বলছে। দেখো, বিজ্ঞানী ফ্রেডরিক বোলার বা ফ্রেডরিক উইলার হচ্ছে তোমার 1828 সালে তার মতামত প্রকাশ করে। 1828 সালে তার মতবাদ দেয়, যেই মতবাদটাকে বলা হয় ভাইয়া ভোলার সংশ্লেষণ। এটা আমরা সামনে পড়বো। এটাকে বলা হচ্ছে ভোলার সংশ্লেষণ। ঠিক আছে, ভোলার সংশ্লেষণ। এবং একটা এমসিকিউর জন্য একটা লাইন মনে রাখবা যে জৈব রসায়নের জনক কে ভাইয়া? জৈব রসায়নের জনক হচ্ছে বিজ্ঞানী ফ্রেডরিক বোলার। ওকে বলা হয় হচ্ছে ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি। মাইবু ইয়া কই, ফাহমিদ কই, মুনতাসির? জানি না, আমি তো গেমে ছিলাম, হঠাৎ করে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা দেখো, তাহলে ওকে বলা হয় ফাদার অফ কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি কেন ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি বলা হয়? কারণ ফ্রেডরিক বোলার হচ্ছে ভোলার সংশ্লেষণ করছে। ভোলার সংশ্লেষণ কি আমরা সামনে দেখতেছি। এবার 6 নম্বর বিজ্ঞানের একটা কথা ওইরকম উল্লেখ নাই, বাট ও অনেকদিন পর একটা কাজ করছিল যেটা আসলে এখন কাজে লাগে। সেটা হচ্ছে ও যেই জিনিসটা বলছে ওই জিনিসটা হচ্ছে রূপান্তর। ঠিক আছে, ও যে জিনিসটা বলছে ওই জিনিসটা হচ্ছে রূপান্তর। আচ্ছা, তার মানে বিজ্ঞানীটার নাম হচ্ছে বিজ্ঞানী কোব, ইংলিশে বলা হয় কোলব। এটা নিয়ে তোমরা সামনে অ্যালকেন একটা জিনিস পাবা, কোলব সংশ্লেষণ বা কোলব সিনথেসিস। ওই কোব বিজ্ঞানীটা এইটাই। 1845 সালে ও হচ্ছে রূপান্তরের ব্যাপারে কথাবার্তা বলে। তার মানে ও বলতে চায় যে জৈব রসায়নে রূপান্তর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হোল করে, এবং রূপান্তর মানে হচ্ছে একটা থেকে আরেকটায় যাওয়া বেসিক্যালি। ঠিক আছে, তো ও কোব বা বিজ্ঞানী কোব 1845 সালে এই ব্যাপারে কথাবার্তা বলে। ঠিক আছে, এবার আমরা 2টা জিনিস নিয়ে একটু কথাবার্তা বলবো। একটা হচ্ছে প্রাণ শক্তি মতবাদ। যে প্রাণ শক্তি মতবাদটা ছিল জৈব বস্তু থেকে জীবন্ত বস্তু থেকে জৈব বস্তু পাওয়া যায়, প্রাণহীন বস্তু থেকে অজৈব বস্তু পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এবং এইটা জাস্ট মনে রাখো, সে যে প্রাণ শক্তি মতবাদ দিছিল, সে বলছিল যে এই যে জিনিসটা পাওয়া যায় এটা একটা রহস্যময় শক্তির মাধ্যমে পাওয়া যায়, যা কোনোভাবেই পরীক্ষাগারে প্রস্তুত করা যায় না, এবং এই রহস্যময় শক্তিটাই হচ্ছে প্রাণ শক্তি মতবাদ।
কেন পাওয়া যায় না মানে আসলে কি হয়, মানে জীবন্ত বস্তু জৈব বস্তু কেন পাবো, মানে সবকিছুই তো দিন শেষে আল্লাহ তাআলার সৃষ্টি, মানে আমাদের যে স্রষ্টা সে আমাদের সৃষ্টি করছে, সব তো আর আমরা চাইলেও বানায় ফেলতে পারবো না। এবং এই যে রহস্যময় ব্যাপারটা, সেই জিনিসটাকেও বলে যে প্রত্যেকটা প্রাণের জীবন থেকে যেসব আসে তার জন্য এই জিনিসটা হচ্ছে প্রাণ শক্তি মতবাদ, ঠিক আছে? এটা নর্মালি কোনো বইয়ে উল্লেখ করা নাই, তাই এটা আলাদা করে লিখলাম না আমরা, ঠিক আছে? তো বাট এই জিনিসটাও বলছে যে এইসব শক্তিগুলো একটা রহস্যময় শক্তি, যেটা উদ্ভিদের জিনিস উদ্ভিদ থেকে পাওয়া যায়, অজৈব জিনিস অজৈব থেকে পাওয়া যায়, যেটা চাইলেও আমি সারাদিনে ল্যাবে প্রস্তুত করতে পারবো না। এবং এই শক্তিটাকেই সে নামকরণ করছিল হচ্ছে প্রাণ শক্তি মতবাদ। আমরা যে জিনিসটা পড়বো হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে ভোলার সংশ্লেষণ বা উইলার সংশ্লেষণ বা ভোলার সিনথেসিসও বলা হয়, ঠিক আছে? তা আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ভাইয়া ভোলার সংশ্লেষণ। আজকে জারিফও আসে নাই, তারপরে ইয়াও আসে নাই। কেউ কি মুত্তাকিকে বলছো? এই মুত্তাকিকে কেউ একজন বলে দাও তো, আমি এরপর থেকে দেখি ইয়া তো একটা মেসেজ দিয়ে দিব। ভাই আপনি হঠাৎ করে স্পন হন ভাই, হ্যাঁ আপনি হঠাৎ করে স্পন হন, হঠাৎ করে এসে বলেন। না আমি আসলে ভার্সিটি থেকে এসে একটু শুয়ে পড়ছিলাম, পরে উইঠা দেখি যে টাইম হয়ে গেছে। আচ্ছা আমি কালকে তো ক্লাস নিচ্ছি, তো আমরা সবাইকে জানাই দিও, ঠিক আছে? আচ্ছা দেখো, ভোলার সংশ্লেষণ কি বলছিল, ভোলার সংশ্লেষণ, আচ্ছা বলতো ভোলার সংশ্লেষণ জিনিসটা কি, কেউ বলতে পারবা? তোমাদের তো কলেজে পড়াইছে। ভাই অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল লেট সায়ানাইডের বিক্রিয়া। হ্যাঁ, ভোলার সংশ্লেষণ হচ্ছে হলো গিয়ে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানাইডের বিক্রিয়ায় তোমার অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন হয়। এবং সেটা হঠাৎ করেই, মানে ও চায় নাই বেসিক্যালি যে আমি এরপর অন্য কিছু বানাবো, হঠাৎ করেই ওরা ওদের জিনিসপাতির, ওদের গাঠনিক জিনিসপাতি চেঞ্জ করে এবং ওরা ইউরিয়া হয়ে যায়, যে ইউরিয়াটা আবার আসলে তোমার ইনঅর্গ্যানিক না, অর্গ্যানিকের মধ্যে চলে যায়। এই যে আকস্মিকভাবে ইউরিয়াটা তৈরি হইলো, এই আকস্মিকভাবে ইউরিয়া তৈরি হওয়াকে বলা হয় হচ্ছে ভোলার সিনথেসিস। কেমন হয় ভাইয়া? 1828 সালে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার বা উইলার ল্যাবে NH4Cl ও PbCnO2, এটার নাম হচ্ছে লেড সায়ানাইড, এর বিক্রিয়ায় NH4CnO উৎপন্ন করে এবং এর উৎপন্নকালে আকস্মিকভাবে ইউরিয়া উৎপন্ন হয়ে যায়। এই যে ইউরিয়া উৎপন্ন হয়ে গেল, ইউরিয়ার সংকেত হচ্ছে ভাইয়া এই আকস্মিক ইউরিয়া উৎপন্ন করার প্রক্রিয়াকে ইউরিয়া আকস্মিক উৎপন্ন করার প্রক্রিয়াকে ভোলার সংশ্লেষণ বলে। তোমার খ মার্কে এই কোশ্চেনটা আসতে পারে, ঠিক আছে? যে ভোলার সংশ্লেষণ বলতে কি বুঝো? তো আমরা বিক্রিয়াটা একটু দেখায় দেই ভাইয়া। বিক্রিয়াটা কি ভাইয়া? বিক্রিয়াটা হচ্ছে, একটু অন্য কালার নিয়ে দাও। আচ্ছা, বিক্রিয়াটা কি ভাইয়া? বিক্রিয়াটা হচ্ছে NH4Cl সাথে হচ্ছে PbCnO2, এরা পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে NH4CnO সাথে হচ্ছে PbCl2। এই যে NH4CnO, এই জিনিসটা পুনর্বিন্যাস ঘটে ভাইয়া। NH4CnO এই জিনিসটাকে বলা হয় পুনর্বিন্যাস। এই পুনর্বিন্যাস ওয়ার্ডটা তোমরা পাবা টটোমারিজমে। এই পুনর্বিন্যাস ওয়ার্ডটা পাবা তোমরা ওই যে ইনল থেকে তোমার অ্যালডিহাইড তৈরিতে আমরা যখন পড়বো, প্রত্যেকটা জিনিস পড়াবো। পুনর্বিন্যাস মানে একটা জিনিস হঠাৎ করে চেঞ্জ হওয়া যায় আপনা আপনি, বা ওই জিনিসটা আপনা আপনি হয়, তুমি কিছু না করা। ওকে, এই জিনিসটা হয়ে যায় NH2
CONH2, এই জিনিসটাকে বলা হয় অ্যামোনিয়াম সায়ানাইড। অ্যামোনিয়াম সায়ানাইড, অ্যামোনিয়াম সায়ানাইড। এবং এখান থেকে যে জিনিসটা চলে আসে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে ইউরিয়া। ইউরিয়া এই জিনিসটার আরেক নাম হচ্ছে ভাই কার্বামাইট। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কার্বামাইট। এবং আরেকটা নাম আছে, এটাকে বলা হয় হচ্ছে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম কার্বামাইট। অ্যামোনিয়াম কার্বামেট। আচ্ছা, ঠিক আছে। মূলত এই জিনিসটা এমসিকিউ যদি বলে এই জিনিসটা কেমনে হইলো, এই যে এমসিকিউ এর লাইন মনে রাখবা একটা, মূলত সূর্যের আলোর উপস্থিতিতে এই বিষয়টি ঘটে। সূর্যের আলোর উপস্থিতিতে এই বিষয়টি ঘটে এবং এর জন্য উনি এমসিকিউ লাইন, এর জন্য উনি নোবেল পায়। এই জিনিসটা যে করছে এর জন্য নোবেল পায়, কারণ পুরাপুরি কেমিস্ট্রির নতুন একটা সেক্টরের জন্ম উনিই দিছে বেসিক্যালি। ঠিক আছে। বাট ভাই ইউরিয়াটা যে জৈব যৌগ, এটা প্রুফ করলোটা কি? ইউরিয়াটা যে জৈব যৌগ, ওর মধ্যে জৈব যৌগের অন্যান্য বৈশিষ্ট্য পাওয়া গেছে। পরবর্তীতে আরো বিশ্লেষণ করতে দেখছে যে ইউরিয়ার মধ্যে আসলে মেইনলি জৈব যৌগের বৈশিষ্ট্য পাওয়া যায়, মানে ইউরিয়ার স্ট্রাকচারে সবকিছু মিলে জৈব যৌগের অন্যান্য কনসেপ্ট পাওয়া যায়। আমরা জৈব যৌগ পড়তেছি, তুমি তখন সংজ্ঞায় গেলেও বুঝবা। তার মানে ভাই আগে কেউ ক্যারেক্টারিস্টিক সম্পর্কে বলছে? এর আগে কেউ জৈব যৌগ নিয়ে এরকম কথাবার্তা বলে নাই। সর্বপ্রথম বোলার সংশ্লেষণ যে উনি করছে, এই সংশ্লেষণের মাধ্যমে ইউরিয়া বানায় ফেলছে, এরপরই জৈব যৌগ নিয়ে আসলে মেন কাজকর্ম করা শুরু হয়। ওকে, এর জন্য ওকে জৈব যৌগের জনক বলা হয়। এবং এরপরে এই সেম কনসেপ্টটার পরে বিজ্ঞানী বার্জেলিয়াসের মতবাদটাও ভুল প্রমাণিত হয়। কেন বার্জেলিয়াসের মতবাদ ভুল প্রমাণিত হয় বলতো? কারণ ভাই বার্জেলিয়াস তো বলছিল যে ল্যাবে তৈরি করা সম্ভব। গুড, বার্জেলিয়াস বলছিল ল্যাবে কিছুই করা যাবে না, বাট ল্যাবে তো আলটিমেটলি করা গেছে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটা এমসিকিউর জন্য ছোট্ট জিনিস করে দিই। আমি যতটুকু ইতিহাস পড়াইছি এটুকের বাইরে দুনিয়ার কোথাও লাগবে না ভাই, মানে আপাতত এইচএসসি লেভেলে ইনশাল্লাহ। দেখো, আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে বলো তো ভাইয়া, ইউরিয়া যদি হয়, এটা তোমাদের 9-10 এর বেসিক, যে ইউরিয়া যদি হয় NH2CO তাহলে আমার বলতো থায়ো ইউরিয়া সংকেত কি ভাইয়া? এটা 9-10 এ পড়ে আসা উচিত। অক্সিজেনের জায়গায় সালফার থাকবে। গুড। থায়ো মানে হচ্ছে ভাইয়া একটা অক্সিজেনকে একটা সালফার রিপ্লেস করবে। এটা আমি আমার 9-10 এর ব্যাচে পড়াইছি, রিপ্লেস করবে। তাহলে থায়ো ইউরিয়া মানে কি ভাইয়া? NH2CS NH2, এটা হচ্ছে থায়ো ইউরিয়া সংকেত। এই সেম কোশ্চেনটা তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল একবার। আচ্ছা, তুলছো? তুলছো ভাইয়া? আচ্ছা, আরেকটা ছোট্ট ইতিহাস একটু জেনে রাখো, 5 স্টার ইতিহাস, কারণ এখান থেকেও কোশ্চেন আসছে। সেটা হচ্ছে 1825 সালে আমরা কয়টা পর্যন্ত গেছি? আমরা গেছি হলাম হচ্ছে 6 নাম্বার পর্যন্ত। এর মাঝে একটা জিনিস বলি, সেটা হচ্ছে 1825
সালে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, যেটা আসলে তোমরা আসলে মাইকেল ফ্যারাডে এটার জন্য জনপ্রিয় না, ও যেই জিনিসটার জন্য জনপ্রিয় ওই চ্যাপ্টার অলরেডি আমরা পড়ে ফেলছি। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বেনজিনের আবিষ্কার করেন। বেনজিন আবিষ্কার করেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, এবং বেনজিন আবিষ্কার করেন, এবং বিজ্ঞানী আরেকটা আছে 1865 সালে বিজ্ঞানী কেকুল বেনজিনের বলয়াকার সম্বন্ধে, বেনজিন এর বলয়াকার না, বলয়াকার হয় না, বলয়াকার হয়, বলয়াকার। আচ্ছা, বেনজিনের বলয়াকার সম্বন্ধে ধারণা প্রদান করে। তার মানে এই আমরা যা ইতিহাস পড়ছি এখানেই আছে। আমি আরেকবার একটু, আচ্ছা তুলো। তার মানে ভাই কেকুলি কি ফার্স্টলি হচ্ছে চাকরির যৌগ সম্পর্কে ধারণা দিচ্ছে? হ্যাঁ, সে কেকুল মানে কি বেনজিনই তো সর্বপ্রথম অ্যারোমেটিকের চাকরির সম্বন্ধে ধারণা দিছে, যে আসলে কি হয়। সর্বপ্রথম বলা হয়তো যে, এটা অ্যারোমেটিকের ইতিহাসের সময় পড়াবো, বাট আমি জাস্ট হালকা বলি। সর্বপ্রথম বলা হয়তো যাদের মধ্যে সুগন্ধি আছে সবাই অ্যারোমেটিক। এরপরে বলা হয়তো যাদের মধ্যে একটা ওই স্ট্রাকচার আছে সবাই অ্যারোমেটিক। তো ওই সময় এক কেকুল গঠন আসছিল, যে যাদের মধ্যে কেকুল গঠন পাবো সবাই অ্যারোমেটিক। পরবর্তীতে ধারণা আসছে যে আসলে এগুলা কিছুই না, তিনটা জিনিস মানতে হবে। সেটা হচ্ছে তোমার যে এই বিজ্ঞানীটা কি জানি, বিজ্ঞানীটার নাম 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন, তারপর হচ্ছে হলো গিয়ে তোমার চাক্রিক দ্বিবন্ধন, তারপর হচ্ছে সমতলীয় চাক্রিক যৌগ। হাকেল তত্ত্ব। হ্যাঁ, হাকেল তত্ত্ব, বিজ্ঞানী হাকেল এই কথাবার্তা বলছিল। তো এটা 9-10 ছিল তোমাদের। আমরা এই জায়গায় হাকেলের আরো কথাবার্তা দেখবো, কারণ অ্যারোমেটিকে গেলে আমরা ওই জিনিসগুলাই পড়বো, ঠিক আছে? তো আমি জাস্ট একটু হালকা করে বলে দিই যে ইতিহাস পার্টে কি করছি। ল্যামেরি পড়ছি, শিলে পড়ছি, অ্যান্টনি ল্যাভয়েসিয়ে পড়ছি, বার্জেলিয়াস পড়ছি, ফ্রেডরিক উইলার পড়ছি, বোলার সংশ্লেষণ পড়ছি, তারপরে হচ্ছে হলো গিয়ে তোমার লাস্টে দুইটা জিনিস দেখলাম, মাইকেল ফ্যারাডে দেখলাম, বিজ্ঞানী কেকুল দেখলাম। আমি কালকে পড়া ধরবো, তো খাতা সামনে নিয়ে উত্তর দিও না, বাট একটু পড়ো, রেগুলারে পড়া, অর্গানিকে রেগুলার পড়ো, যার যত কাজই থাকুক, কারণ সবারই আলটিমেটলি কলেজের পড়া আছে, বাট একটু আমার সাথে সাথে অর্গানিকটা শেষ করে ফেলো। এবার আমরা আসলে যাব জৈব যৌগে যাব, যে ইতিহাস পাঠটা 9-10 তোমরা পড়ছো জৈব যৌগের। আমি জানি না তোমাদেরকে 9-10 ইতিহাস পাঠটা পড়াইছে কিনা কেউ। সেটা হচ্ছে আমরা এখন জৈব যৌগ নিয়ে পড়াশোনা করব। জৈব যৌগের আগে আমরা যে জিনিসটা পড়বো, যে জিনিসটাকে বলা হয় হচ্ছে হাইড্রোকার্বন। এখন দেখলাম, হ্যাঁ রোড ম্যাপ দিছি। এই যে রোড ম্যাপ বলতে আর কি, আমরা মোটা দাগে ভাগ করছি। মোটা দাগে নামকরণ, সমাণু, অ্যালিফেটিক, অ্যারোমেটিক, রূপান্তর, বাস্তব জীবন, অর্গানিক। এটা থেকে তোমার বুয়েটে কোশ্চেন আসে বেশ। এবার রূপান্তর কবে ধরবেন ভাই? কি রূপান্তর কবে ধরবেন? রূপান্তর তো অনেক টাইম, কারণ আমার তো সব পড়ানো লাগবে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, এগুলোর মাঝে রূপান্তর যাবো। আর তাছাড়া তুমি যদি বলো একদম স্পেশাল রূপান্তর পড়বো কখন, এগুলো শেষ করে। আচ্ছা, তুমি কোনো রূপান্তরের প্রবলেম হলে আমাকে বললো, আমি তোমাকে রূপান্তরের কনসেপ্ট হালকা দেখায় রূপান্তর গুলো করে দিব, তোমার যদি পার্সোনালি লাগে। বাট আমরা তো আসলে সিরিয়াল বাই যাওয়া লাগবে, নাহলে তোমার হঠাৎ করে রূপান্তর দেখাইলে বলবা এই বিক্রিয়া কই থেকে লেখছেন, এই বিক্রিয়া আসছে কেন। আচ্ছা দেখো, হাইড্রোকার্বন এটা আমি দেখলাম 9-10 আমি তো এখন 9-10 বেশি পড়াই ওই স্পন্দনে। ইন্টারের ব্যাচ আছে, বাট স্পন্দনে না। দেখো আমি দেখলাম ওদের বইয়ে হাইড্রোকার্বনের কথাটা উল্লেখ আছে একদম সেকেন্ড চ্যাপ্টারে, আগে ছিল না। হাইড্রোকার্বন মানে কি ভাইয়া? হাইড্রোকার্বন হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। তোমাদের মাথায় এই কোশ্চেন যাতে এখনই না আসে ভাই, এখান থেকে কি কোশ্চেন আসবে, কারণ তুমি যদি ফার্স্ট ক্লাসে অর্গানিকের এটা চিন্তা করো এখান থেকে কি কোশ্চেন আসবে, তুমি জীবনে অর্গানিক শিখতে পারবা না। তাই যেমনি শিখাচ্ছি খালি আমার সাথে সাথে শিখে যাও, বাকি সব নিজেরাই পারবা।
দেখো হাইড্রোকার্বনের সবচেয়ে ক্ষুদ্রতম কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিতকে বলা হয় হাইড্রোকার্বন। যেমন সবচেয়ে ক্ষুদ্রতম হাইড্রোকার্বনের নাম কি বলতে পারবা কেউ? সবচেয়ে ক্ষুদ্রতম হাইড্রোকার্বনের নাম মিথেনের চেয়ে ছোট আছে। কি? মিথেন। কে বলছে এটা? আচ্ছা, CH4 বা মিথেন, এর চেয়ে ক্ষুদ্রতর হাইড্রোকার্বন হয় না। এর চেয়ে যেটাই ক্ষুদ্রতম হয় ওটা মূলক আকারে চলে যায়, ঠিক আছে? আচ্ছা, মিথেনের নাম কে কি কয়টা বলতে পারো দেখি তো। মিথেনের নাম আছে, কে কয়টা বলতে পারো শুনি একটু। মার্স কার্বেন। গ্যাস। হ্যাঁ, একজন বলো। মার্স কার্বেন। গ্যাস। মার্স গ্যাস বললো একজন, আরেকজন বলতেছিল কি? কার্বেন। কার্বেইন, তাই না? কার্বেইন, এটা আমি কার্বেইন কথাটা আমি ওই যে ইয়ার সময় সংক্রান্ত পড়ানোর সময় বলছিলাম। আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ভাইয়া প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসেরও যদি বলা হয় নিচের কোনটি প্রাকৃতিক গ্যাস, উত্তর হচ্ছে মিথেন। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস আছে ভাইয়া মিথেনের সম্বন্ধে, সেটা হচ্ছে এটা কই উৎপন্ন হয়, মানে এই মিথেনটা আপনা আপনি কোথায় উৎপন্ন হয় বলতে পারবা? পচা নদী নালা আছে না, পচা নদী নালা, দুর্গন্ধযুক্ত, যে জায়গায় অনেক ওই যে ইয়া থাকে, মানে পচা নদী নালায় তোমার গ্যাস আকারে মিথেন উৎপন্ন হয়। এই এমসিকিউটা আসছিল যে নিচের মানে মিথেন কোন জায়গায় উৎপন্ন হয়, অনেক কিছু ছিল, বাট উত্তর হচ্ছে পচা নদী নালা, ডোবা, এই জিনিসটায় গ্যাস আকারে আপনা আপনি মিথেন উৎপন্ন হয়, ঠিক আছে? এটা একটু মনে রাখ। আচ্ছা, বলো তো, আমি যদি CH এর সাথে একটা অন্য পদার্থ নিয়ে আসি বা অন্য একটা মৌল নিয়ে আসি, ওটা তুমি হাইড্রোকার্বন বলতে পারবা? জাতক। জাতক বলবো। তার মানে অ্যাকচুয়ালি আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, সেই জিনিসটাকে বলা হবে ভাইয়া হাইড্রোকার্বনের জাতক, তাই না? আসলে এই সেপটিক আমার সাথে সাথে তুলতেছো, ট্যাঙ্ক। 1 মিনিট দেই তো বাকিরা। এই সবাই তুলতেছো? সাইফুল্লাহ তুলতেছো? জি ভাইয়া। একটু রেসপন্স করে রই। সামিউন জি ভাইয়া। মাঝে মাঝে একটু কথা বললো। দেখো, হাইড্রোকার্বনের জাতক নিয়ে আমরা একটু পড়ি। জাতক মানে হচ্ছে আসলে ওইটার সাথে কিছু একটা যুক্ত করা, মানে তুমি চাইলে হাইড্রোকার্বন বাদ দিয়ে শুধু ওইটা বেশি থাকলে হবে না, মানে কিছু একটা চেঞ্জ করা। অর্থাৎ ধরো আমার কোনো একটা ছিল CH4, 9-10-এ পড়ছে, এগুলো বলার কোনো ইয়া নেই। জাতক হবে তখন যখন একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে একটা কিছু আসবে, এই জিনিসগুলা। যেমন ওই ক্ষেত্রে তোমার ওই মূলক টুলক অ্যাড হবে, আমরা ওগুলা পড়বো, সামনে পড়বো, সিরিয়ালি যাই। তাহলে আমরা সংজ্ঞা যদি লিখি, হাইড্রোকার্বনের জাতক। হাইড্রোকার্বনের জাতক হচ্ছে ভাইয়া কার্বন ও হাইড্রোজেনের সাথে কার্বন হাইড্রোজেন এর সাথে কিছু মৌল, যেমন পন্স লিখতে পারো। পন্স মানে হচ্ছে ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার ইত্যাদি যুক্ত হলে, আর সাথে হচ্ছে এক্স, ইত্যাদি যুক্ত হলে। এক্স মানে কি ভাই? এক্স মানে হচ্ছে হ্যালোজেন। ইত্যাদি যুক্ত হলে তাকে হাইড্রোকার্বনের জাতক বলা হয়। তার মানে ভাইয়া কার্বন হাইড্রোজেনের সাথে স্পেশাল কিছু মৌল, যেমন পন্স আর এক্স ইত্যাদি যুক্ত হলে তাকে হাইড্রোকার্বন বলা হয়। যেমন তোমার CH3Cl, এটাকে কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো হচ্ছে ভাইয়া হাইড্রোকার্বনের জাতক। ঠিক একইভাবে আরেকটা যদি দেই, এই যে COOH, এটাও একটা হাইড্রোকার্বনের জাতক, মানে যেখানে যেখানে অক্সিজেন আছে, অর্থাৎ CH3OH, এটাও একটা হাইড্রোকার্বনের জাতক। এগুলা যদিও জাতক বলতে এটা কার্যকরী মূলক হিসেবে ইউজ হচ্ছে, বাট আমরা জাস্ট মোটা দাগে ভাগ করতেছি কোনটা হাইড্রোকার্বন আর কোনটা হাইড্রোকার্বনের জাতক। আচ্ছা, আগাবো।
আগাই। আচ্ছা দেখো, জৈব যৌগের সংজ্ঞা কি হবে ভাইয়া তাইলে? জৈব যৌগের সংজ্ঞা বা অর্গানিক কম্পাউন্ড, ইংলিশ গুলা কিছু জিনিস মনে রাখো, এটাকে বলা হয় ভাইয়া অর্গানিক কম্পাউন্ড। জৈব যৌগের সংজ্ঞা হবে ভাইয়া সকল প্রকার হাইড্রোকার্বন, তোমরা একটু অর্গানিকের লেকচার নাম্বারটা দিয়ে রেখো তো, এবং তার জাতক সমূহকে জৈব যৌগ বলা হয়। তার জাতক সমূহকে জৈব যৌগ বলা হয়। এই শুদ্ধ তুমি রেকর্ড করতেছো না? তুমি একটু রেকর্ড করে আজকে আমাকে একটা 1 মিনিটের ক্লিপ কেটে দিও তো। তোমার কালকে পরীক্ষা আছে? আচ্ছা তাহলে একটু পারলে 1 মিনিট একটা ক্লিপ কেটে দিও, আর ভিডিওটা আপলোড করার আগে ইয়ারে দিও, রাহুলকে দিও বা ইয়াকে দিও, জারিফকে দিও। ওরা তাহলে একটা টেমপ্লেট দিয়ে এটা একটা পাবলিক করে দিব ইউটিউবে। আচ্ছা তাহলে ওদেরকে দিও, ওদের কাছে ইয়া আছে, ওই যে উপরের কভারটা আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে জৈব যৌগ কি হবে ভাই? জৈব যৌগ হবে সকল প্রকার হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক। তাইলে একটা জিনিস তোমরা লিখবা নিজেরা, এটা আমি লিখে টাইম নষ্ট করব না, যে কোশ্চেনটা হচ্ছে ভাইয়া সকল হাইড্রোকার্বন জৈব যৌগ, কিন্তু সকল জৈব যৌগ হাইড্রোকার্বন না। সকল জৈব যৌগ হাইড্রোকার্বন নয়। এগুলো অবহেলা করো না, কারণ এগুলাই আসে খ মার্কের কোশ্চেন। ঠিক আছে, এগুলা তোমরা বুঝছো, এগুলা পারবা, বাট একটু ফ্রেশ ভাবে লিখে আমাকে দেখাইও, তাহলে আরো ভালো হয়। কারণ 2 মার্কে যখন আসবে তোমার একটু জিনিসপাতি গুলা ফ্রেশ ভাবে লিখতে হবে। আচ্ছা আমি একটা কোশ্চেন পড়াবো যে মিথানল হাইড্রোকার্বন নয় তবে জৈব যৌগ। এটাও আমি লিখে দিব না, আমি তোমাদের জাস্ট বলে দিব, এটাও নিজেরা লিখবা। এটা একটা 2 মার্কের কোশ্চেনে অনেকবার আসছে। তো সেটা হচ্ছে মিথানল একটি জৈব যৌগ, তবে হাইড্রোকার্বন নয়। মিথানল একটি জৈব যৌগ তবে হাইড্রোকার্বন নয়, ব্যাখ্যা করো। মিথানল একটি জৈব যৌগ তবে হাইড্রোকার্বন নয়, ব্যাখ্যা করো। ওকে আচ্ছা, এটা একটু নিজেরা লিখতে পারবা না? এটা লিখতে পারবা না? পারবো। একজন বলো তো, মাহিবুল বলো আমারে শুনি। মাহিবুল বলো শুনি, বলো কি বলবো? মিথানল একটি জৈব যৌগ তবে হাইড্রোকার্বন নয়, 2 মার্কের জন্য এখানে হইতেছে কার্বন আর হাইড্রোজেন বাদে অন্য মৌল আছে। হ্যাঁ, প্রথমে সংজ্ঞা দিতে হবে, এরপর বলতে হবে যে মিথানলের সংকেত হচ্ছে CH3OH। মিথানলের মধ্যে কার্বন হাইড্রোজেন বাদে অক্সিজেন আছে, তবে হাইড্রোকার্বন মানে শুধু হাইড্রোজেনের কার্বন নিয়ে গঠিত যৌগ। এখানে কোনো জাতক থাকা যাবে না, অন্য মৌল থাকা যাবে না। অন্য মৌল থাকলে সেটা জাতক হবে, এবং হাইড্রোকার্বনের জাতক মিলেই জৈব যৌগ। তাই আমরা বলতে পারি মিথানল একটি জৈব যৌগ তবে হাইড্রোকার্বন নয়। এই 2টা কোশ্চেন যাতে খাতায় ফ্রেশ ভাবে থাকে, একটা পেজ ফাঁকা রাখো। ঠিক আছে। আচ্ছা আরেকটা ছোট্ট জিনিস এমসিকিউ এর জন্য বলে যাই, যে এই জিনিসটা এর আগে কোনো জায়গায় আসে নাই, তবে চলেও আসতে পারে। সেটা হচ্ছে তোমার জৈব যৌগ নিয়ে কথাবার্তা শুরু হওয়ার আগে ফর এমসিকিউ মনে রাখবা, জৈব যৌগ আবিষ্কারের আগেই, জৈব যৌগ আবিষ্কারের পূর্বেই, জৈব যৌগ আবিষ্কার এর পূর্বেই অ্যালকোহলের আবিষ্কার হয়ে গেছিল। অ্যালকোহলের ওরা যে জৈব যৌগ এটা ওই সময় আবিষ্কার হয় না, বাট অ্যালকোহলের আবিষ্কার হয়েছে। কেন? কারণ অ্যালকোহলের নিড ছিল ওই সময়। তো কোনগুলো অ্যালকোহলগুলো আবিষ্কার হয়, এবং সর্বপ্রথম তোমার 4টা অ্যালকোহলের ব্যাপারে কথাবার্তা হয়েছিল।
4টা অ্যালকোহল বা 4টি অ্যালকোহল। তারপরে এগুলা নিয়ে আরো ডিটেলসে ভাঙা হয় যে আসলে কোনটা কেন আর কেন আলাদা। বাট তোমার যদি এমসিকিউ আসে সেটা হচ্ছে ভাইয়া মিথানল, যেটা ওই সময় ওরা নাম দিছিল অর্থ মিথানল। মানে মিথানলকে এই আবিষ্কারের আগে যে নামকরণ করা হয়েছিল সেটা হচ্ছে ভাইয়া অর্থ মিথানল। দেন ইথানল, দেন হচ্ছে ভাইয়া প্রোপানল, দেন হচ্ছে ভাইয়া বিউটানল, দেন হচ্ছে আর দূর আচ্ছা, দেন হচ্ছে ভাইয়া বিউটানল। এটা একটা এমসিকিউ এর লাইন যে আলটিমেটলি এই 4টা জিনিসের ব্যাপারে অর্গানিক কথাবার্তা শুরু হওয়ার আগেই আবিষ্কার হয়েছে। একটু লিখে রাখো, ওরা নামকরণ দিছিল এটার অর্থ বিউটানল। এবং পরবর্তীতে এই জিনিসগুলো নিয়েই কথাবার্তা হয় যে আমরা আসলে কি হয়, যেমন গ্রিক শব্দতে সর্বপ্রথম একরে কি বলা হয়, গ্রিক শব্দকে মিথ, 2 বলা হয় ইথ, 3 বলা হয় প্রোপ, 4 বলা হয় বিউট। এগুলো শিখবো, এগুলো লিখে দিব না, আমি চার্ট করে লিখে দিব। ভাইয়া অর্থটার মানে একটু বলুন তো। অর্থ মিথানল না, ওরা নামকরণ করছে অর্থ মিথানল, এটার কারণ নাই। অর্থ প্যারা এগুলো নিয়ে সামনে আমরা শিখবো, বাট ওরা নামকরণ করছে অর্থ। এটা ওদের নামকরণ, এটা কোনো কারণ নেই আলাদা। কারণ পরবর্তীতে আবিষ্কার হওয়ার সময় তো আমরা আলাদা করতেই পারছি যে মিথানল কোনটা, ইথানল কোনটা, প্রোপানল কোনটা। আচ্ছা আগাবো, আগাই। দেখো নর্মালি সাধারণত কার্বন ছাড়া জৈব যৌগ হয় না, কার্বন ছাড়া জৈব যৌগ সম্ভব নয়। কেউ আমাকে বলতে পারবা কার্বন ছাড়া কেন জৈব যৌগ সম্ভব নয়? কার্বনের 4টা মানে যোজনী 4 এই জন্য। আরেকটা কনসেপ্ট আছে, কার্বনের একটা স্পেশাল ধর্ম আছে, ধর্মটার নাম কি? ক্যাটিনেশন ধর্ম। কার্বন ছাড়া কেন জৈব যৌগ হওয়া পসিবল না? কারণ জৈব যৌগ সাধারণত বড় হয়, জৈব যৌগ দেখবা যে বিশাল বড় আকৃতির হয়। তো নরমালি কার্বনের বিশেষ ধর্ম রয়েছে, কার্বনের বিশেষ ধর্ম রয়েছে, যেই ধর্মটার নাম হচ্ছে ভাইয়া ক্যাটেনেশন ধর্ম। ক্যাটেনেশন, যে জিনিসটা হচ্ছে ভাইয়া ক্যাটেনেশন ধর্ম। ক্যাটেনেশন ধর্ম মানে কি? ক্যাটেনেশন ধর্ম মানে হচ্ছে নিজেদের মধ্যে অর্থাৎ নিজ পরমাণু সমূহের মধ্যে বারবার যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকৃতির দীর্ঘ শিকল বা বলয় গঠন করার ক্ষমতা। তার মানে আলটিমেটলি ক্যাটেনেশন ধর্ম, আমার হাতের লেখা একটু বাজে হয়ে গেছে, আমি খুবই দুঃখিত, আমি অনেকদিন লেখি না, আমার কালকে হয়তো আবার ঠিক হয়ে যাবে। ক্যাটেনেশন ধর্ম হচ্ছে নিজেদের মধ্যে বা নিজ পরমাণু সমূহের মধ্যে, একই কথা, বারবার যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকৃতির দীর্ঘ শিকল বা বলয় গঠন করা। যেহেতু আমরা কার্বনের ক্ষেত্রে অনেক বড় বড় জিনিস করা লাগবে, 12, 14, 18, তার জন্য এই ক্যাটেনেশন ধর্ম ছাড়া এটা সম্ভব না। ঠিক আছে, ক্যাটেনেশন ধর্ম ছাড়া এই পার্টটা পসিবল না। আরেকটা জিনিস আমরা মনে রাখবো, যেটা হচ্ছে কার্বন হচ্ছে তোমার যে কোনো জৈব যৌগের ক্ষেত্রে কার্বনকে অবশ্যই কেন্দ্রীয় পরমাণু হইতে হবে। কার্বনকে কি হইতে হবে?
কার্বনকে কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ জৈব যৌগ হওয়ার ক্ষেত্রে কি করতে হয়? কার্বনকে অবশ্যই কেন্দ্রীয় পরমাণু হতে হয়। কেন্দ্রীয় পরমাণু হতে হয় কারণ কার্বন কেন্দ্রীয় পরমাণু না হইলে ওই জৈব যৌগই হবে না, কারণ ওই জিনিসটা অন্য একটা জিনিস হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এই ক্যাটেনেশন ধর্মের একটা উদাহরণ জানি, সেই উদাহরণটা বলো তো কি ভাইয়া, বলতে পারবা? ফুলারিনস। গুড। এই ক্যাটেনেশন ধর্মের একটা বিশেষ উদাহরণ হচ্ছে ভাইয়া ফুলারিনস। আচ্ছা, কেউ একজন খুব সুন্দর করে লেখো তো, আমি যা লিখাইতেছি, কারণ আমার অর্গানিকের একটা পিওর নোট লাগবে ইন্টারদের পড়ানোর জন্য, কারণ তোমাদের একদম গুছায়া পড়াবো, তো পরবর্তীবার ব্যাচে ওদের এই প্যাটার্নই পড়াবো। তো কেউ একজন একদম যা পড়াচ্ছি সুন্দর করে অর্গানিকটা নোট করে তাদেরকে ফটোই করে দিব পুরো পার্টটা। দেখো ফুলারিনস ব্যাপারটা কি লিখবা, ক্যাটেনেশনের একটি এই যারা রেকর্ড দেখতেছো তাদের মধ্যেও কেউ ক্যাটেনেশনের একটি বিশেষ ধর্ম হচ্ছে ফুলারিনস। ক্যাটেনেশনের একটি বিশেষ ধর্ম হচ্ছে ফুলারিনসে হচ্ছে তোমার 30 থেকে 70টি কার্বন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হইতে পারে, অর্থাৎ এইটার ফুলারিনসে 30 থেকে 70টি কার্বন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হতে পারে। 30 থেকে 70টি কার্বন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হতে পারে এবং দ্বৈতাকার পলিমার গঠন করতে পারে। যার মধ্যে তোমরা একটা জিনিস শুনে থাকবা যে এমসিকিউ অনেকবার আসে, সেটা হচ্ছে ভাইয়া কার্বন 60 নাম কি? কার্বন 60 মানে এখানে 60টি কার্বন পরমাণু বিদ্যমান। কার্বন 60 নাম কি বলতো? কার্বন 60 নাম কি কেউ বলতে পারবা? বাকিবল। গুড, বাকিবল। কার্বন 60 নাম হচ্ছে বাকিবল। আরেকটা নাম আছে, কেউ বলতে পারবা? বুকমিনস্টার। গুড, পারো সবই। বুকমিনস্টার, ফুলারিন, এই দুইটা নাম একটু মনে রাখবা, এই দুইটার নাম থেকে আসতে পারে। তবে এখন না এরকম ইনফরমেটিভ কম আসে, এখন কনসেপ্ট থেকে বেশি আসে। তুমি যদি এখনকার অ্যাডমিশন টেস্ট গুলা তুলো, এটা আগের থেকে ভিন্ন, এখন সবই কনসেপ্ট থেকে আসে। বাংলাদেশের অ্যাডমিশন টেস্ট অনেক অ্যাডভান্স হচ্ছে, মানে বাংলাদেশের মানুষজন অ্যাডমিশন টেস্ট নিয়ে কোনো করতে পারবে না। তোমরাও যখন অ্যাডমিশন দিবা দেখবা যে অ্যাকচুয়ালি ভালো কোশ্চেন করে, এখন আর ওরকম উল্টাপাল্টা কোশ্চেন করে না, ওই মস্ত কোশ্চেন যেটা যে পড়ে আসবে সে একদম পাইরা যাবে। তোমরা যাইতে তোমরা তো আরো 2 বছর পরে যাবা, তোমরা যাইতে আরো অ্যাডভান্স হয়ে যাবে। তাই আমি সাজেশন দিব, যেই সাবজেক্টই পড়ো না কেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, একদম ডিপে যায় পড়ো। দরকার হলে সময় বেশি লাগুক, অন্য থেকে সিলেবাসে পিছায় থাকো, কোনো অসুবিধা নেই, বাট এমন ভাবে পড়ো যাতে আসলে অ্যাডমিশন টেস্ট গুলায় ঝামেলা না হয়। তোমরা ভালো স্টুডেন্ট আল্লাহর রহমতে, তো সবাই যাতে ভালো করতে পারো আর পড়তে হবে প্রচুর। এই মোমেন্টে আসলে মানে কোনো মোটিভেশন দরকার নাই, এই মোমেন্টে পড়াশোনা একটু বেশি করতে হবে যাদের একটু লাইফে গোল আছে বড়। আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমি অন্যান্য জায়গায়ও দিই, সেটা হচ্ছে আমি ওই যে আমার ক্যাডেটের যে ব্যাচ পড়াইছিলাম, ওর মধ্যে 3টা মেয়ে আল্লাহর মতে প্রিপারেশন নিয়েছিল, 3টা মেয়ে চান্স পাইছে।
তো একটা মেয়ের কথা আমি স্পেশালি বলি, সেটা হচ্ছে ওর টেস্টের আগ পর্যন্ত ও আর কি নর্মাল পড়াশোনা করছে, বা হয়তো যা পড়তো ওইরকম, মানে ক্যাডেটে ছিল তো তো দেখা গেল যে ওইরকম প্রত্যেক মোমেন্টে বা প্রতিনিয়ত পড়াশোনার মধ্যে থাকা হইতো না, যতটুকু দরকার ছিল ততটুকু পড়া যায়, ক্যাডেটে পরীক্ষা দিত, টপ 10-এ থাকতো। তো ক্যাডেটে দেখা যায় যে যারা একটু ভালো করে পড়াশোনা করে তারাই টপ 10-এ থাকে, কারণ ক্যাডেটে একটু অন্যান্য কার্যক্রম বেশি হয়, অনেকের হয়তো বা আর্মিতে যাওয়ার ইচ্ছা থাকে। তো এরপরে যে ইনসেন্ট পড়া পড়ছে, মানে আল্লাহর রহমতে এরকম ইনসেন্ট পড়া খুব কম মানুষই পড়তে পারে। এইচএসসির আগে আগে ওর লিটারেলি কোশ্চেন ব্যাংক 2 বার পড়া হয়ে গেছিল, লিটারেলি সব পারে, তুমি ওরে কি জিজ্ঞাসা করবা ও তোমারে এইটা পর্যন্ত বলে দিবে এই কোশ্চেনটা রুয়েটে আসছিল, যে কোশ্চেনটার অ্যান্সার এইটা, মানে এত ভালো করে পড়ছে। তো তোমাদের এই লেভেল থেকে যদি ওই লেভেলের পড়াটা দাও তাহলে আসলে খুব ইজি হয়ে যাবে, যখন অ্যাডমিশন টেস্টে বাকিরা একটু সাফার করবে তোমরা হয়তো একটু ইজিলি সব পার পাওয়া যাবে, ঠিক আছে? তো যা পড়াচ্ছে সব ভাইয়ারাই বা নিজেরা যে পড়তেছো কলেজে পরীক্ষাগুলো খুব সিরিয়াসলি পড়ে দাও। আচ্ছা, আগাই। লেখো, কার্বন ছাড়া জৈব যৌগ গঠিত হতে পারে না। কার্বন ছাড়া জৈব যৌগ গঠিত হতে পারে না। কার্বন ছাড়া জৈব যৌগ গঠিত হতে পারে না। কিছু এক্সেপশন আছে, যেমন এক্সেপশনের একটা হচ্ছে, বলতো দেখি কে কয়টা এক্সেপশন বলতে পারো। কার্বন ছাড়া জৈব যৌগ গঠিত হতে পারে না, তবে আমরা কিছু দেখবো যে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ দেখবো, ঠিক আছে? আমি উল্টা লিখলাম নাকি? কার্বন ছাড়া কি হাইড্রোজেন ছাড়া হওয়া উচিত? হ্যাঁ, হাইড্রোজেন হবে। হাইড্রোজেন হবে, আমি উল্টা লিখছি। হাইড্রোজেন ছাড়া জৈব যৌগ হতে পারে না। কিছু জৈব যৌগে তো হাইড্রোজেন নাই, বাট তারা জৈব যৌগ। একটা করে উদাহরণ দিতে থাকো তো। CCl4 CCl4 আসছে কই থেকে বলো তো? মিথেনের ক্লোরিনেশন থেকে। হ্যাঁ, মিথেনের ক্লোরিনেশন থেকে। আমরা কিন্তু এটা 9-10-এ পড়ছিলাম, মিথেনকে 4 বার ক্লোরিনেশন করলে এটা আসে। CCl4 এর নাম কি? কার্বন পাইরিন। পাইরিন। কি কি আছে দেখো বলি। কার্বন টেট্রা ক্লোরাইড, এটা একটা নাম। আরেকটা নাম ফসফিন আছে, গ্যাস। হ্যাঁ ওটা আলাদা। আরেকটা নাম আছে কার্বন টেট্রা ক্লোরাইড বাদে, সেটা নাম হচ্ছে টেট্রা ক্লোরোমিথেন, এটাও একটা নাম। এটা হচ্ছে ক্লোরিনেশনের সময় আমরা দেখছিলাম যে তোমার একটা আসলে বলে মোনোক্লোরোমিথেন, দুইটা আসলে বলে ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন। আর এই জায়গায় আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ভাইয়া পাইরিন। পাইরিনও CCl4 এরই নাম। 2 নাম্বারটা হচ্ছে ভাইয়া COCl2। এই গ্যাসটার নাম কি? এই গ্যাসটার নাম হচ্ছে ফসজিন। এই গ্যাসটা এমসিকিউ অনেক জনপ্রিয়, যে ফসজিন গ্যাসের সংকেত কি? ফসজিন গ্যাসের সংকেত হচ্ছে COCl2। 3 নাম্বার আরেকটা আছে CCl3NO2। এটা হচ্ছে ভাইয়া টিয়ার গ্যাস। টিয়ার গ্যাসের সংকেত এটা একটু মনে রাখবা। টিয়ার গ্যাসের সংকেত অর্গানিক অনেকবার কাজে লাগবে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে হলো গিয়ে তোমার একটা স্পেশাল যৌগ বানায়, DDT। তো আমরা এই জিনিসটা পড়বো ওই সময়, ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বারটা হচ্ছে ভাইয়া ক্লোরোপিক্রিনও বলে না? হ্যাঁ, ক্লোরোপিক্রিনও বলে। হ্যাঁ, ভালো জিনিস বলছে। এটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন। দেখো, আচ্ছা, আরেকটা হচ্ছে CFC গ্যাস। যত CFC গ্যাস আছে ওইগুলো নরমালি কার্বন যৌগ বলা হয়। CFC গ্যাসের অক্টেন নাম্বার বের করা আমরা শিখবো। অক্টেন নাম্বার বের করাটা সামনে শিখবো। অক্টেন নাম্বার কি? অক্টেন নাম্বার হচ্ছে ইঞ্জিনের একটা কনসেপ্ট, আমরা মেকানিক্যাল নিয়ে পড়তেছি। এই অক্টেন নাম্বার আমাদের কাজে লাগে, ঠিক আছে? আমি সামনে পড়াই দিব। আচ্ছা, দেখো, এটা হচ্ছে আমার প্রথমে যে নরমালি তোমার কার্বন আর হাইড্রোজেন তো লাগেই, কিন্তু দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে হাইড্রোজেন ছাড়াও আলটিমেটলি আমাদের জৈব যৌগ হয়। 4টা উদাহরণ দেখলাম, CCl4, COCl2, CCl3NO2, আরেকটা হচ্ছে CFC গ্যাস, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে কার্বন হাইড্রোজেন আছে তাও তবে জৈব CFC ফুল ফর্ম কি? ফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বন না ক্লোরোফ্লুরোকার্বন? একটু দাঁড়াও তো, আমি একটু চেক করি এই জিনিসটা। ভাই ফ্লুরো। হ্যাঁ, ফ্লুরো হওয়ার কথা, ফ্লোরো না, ফ্লুরো। এইটা হচ্ছে ফ্লুরো, ক্লোরোফ্লুরো। এটা একসাথে লেখা যায়। ইউ এর পরে একটা ও হবে। কি? ইউ এর পরে ও হবে, ফ্লুওরো।
ও হ্যাঁ, ইউ এর পর একটা ও হবে, ইউ এর পর একটা ও হবে, ক্লোরোফ্লুরোকার্বন। বানান জানতাম না এটার আসলে। আচ্ছা গেল। তারপরে হচ্ছে কার্বন হাইড্রোজেন আছে তবে জৈব যৌগ নয়, এমন একটা উদাহরণ দাও তো, একটু আগে পড়াইছি। ভাই অ্যামোনিয়াম সায়ানাইড। অ্যামোনিয়াম সায়ানাইড, গুড। NH4CN, এগুলা পরীক্ষা হলো যেটা মনে থাকে। আচ্ছা আরো আছে একটা, কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, H2CO3, এটাও হয়। আরো আছে NaHCO3। NaHCO3 মানে যত বাইকার্বনেট আছে সবগুলোই হবে, এটাও হবে। বাইকার্বনেট গুলা, বাইকার্বনেট হ্যাঁ, ধাতু থাকলে তো হবেই না, কি? ধাতু থাকলে তো হবেই না, তাই না? না ধাতু এগুলো হবেই না বেসিক্যালি। আচ্ছা তাও ভাগ করতেছি আর কি, খাতায় যাতে সব থাকে, একবার রিভিশন দিলে যাতে সব পেয়ে যাও আর কি। তারপর আরেকটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে ভাইয়া কার্বন আছে কিন্তু অজৈব। এবার হচ্ছে শুধু কার্বন আছে তবে অজৈব যৌগ। কার্বন থাকলে নর্মালি জৈব যৌগ বলে, বাট নর্মালি কার্বন আছে বাট অজৈব। এরকম একটা জিনিস হচ্ছে সকল প্রকার অক্সাইড, সকল প্রকার অক্সাইড। আচ্ছা তোমাদের বাকিদের সাথে একটু দেখা হইলে বললো যে ক্লাসগুলো যাতে রেগুলারলি করে, মানে রেকর্ডিং পাবলিক হয়ে গেলে আসলে পড়ায় কি লাভ বলো? আমার চেয়ে কত ভালো টিচার আছে, রেকর্ডিং ইউটিউবে ওদেরটা দেখলেই তো হয়। ধাতব কার্বনিল, ধাতব কার্বনিল, এই কার্বনিল মানে কি বলতো? সিও থাকবে, সিও থাকলে ধাতব কার্বনিল হয়। তাহলে ধাতব কার্বনিল উদাহরণ হচ্ছে NiCO4, FeCO5। এগুলা কি নর্মাল যৌগ নাকি জটিল যৌগ ভাইয়া? এগুলো হচ্ছে জটিল যৌগ। অ্যালডিহাইডও কি কার্বনিলের মধ্যে পড়ে না? হ্যাঁ, আমরা সিও থাকলেই তো কার্বনিলের মধ্যে পড়ে, এই কার্বনিল পড়াবো আমি। সিও মূলক থাকলে ওটা কার্বনিল। অ্যালডিহাইডও বলো, কিটোনও বলো, কিটোন আর অ্যালডিহাইড দুইটাই মূলত সিও থেকে আসছে, বাট একটা হচ্ছে এক পাশে এইচ থাকে আর এক পাশে আর থাকে, আর কিটোনের দুই পাশেই আর থাকে। এরপর হচ্ছে কার্বাইড, যত প্রকার কার্বাইড আছে ওই জিনিসগুলাও আলটিমেটলি তোমার জৈব যৌগ না। ভাই সায়ানাইড গুলা বলা যায় না? সায়ানাইড তো জৈব যৌগই, ধাতব সায়ানাইড, এটা তো একটা জৈব যৌগ। ধাতব যে সায়ানাইড নাইট্রো গুলা, মানে ও আচ্ছা ধাতব সায়ানাইড, হ্যাঁ বলতে পারো, কিন্তু ওটার মধ্যে তো হ্যাঁ হ্যাঁ ওটাও বলতে পারো, NaCN, হ্যাঁ 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 KCN, এগুলোও বলতে পারো, অর্থাৎ ধাতব সায়ানাইড। নরমালি সায়ানাইড বললে কিন্তু এটা জৈব যৌগের আন্দাজ বলা যায় না। হ্যাঁ সালফাইড, CS2। সালফাইড মানে কার্বন দুই, আমি তো কার্বন, like কার্বন আছে sulfide। ওইটা অজৈব যৌগ বলতেছি। হ্যাঁ, অধাতব সালফাইড CS2 এটা হবে। ও আচ্ছা আচ্ছা CS2 এর কথা বলতেছো এটা? জি ভাইয়া। না এটা তো আলাদা এরকম যৌগর উল্লেখ নাই তো, এটা দরকার নেই। মানে এটা আলটিমেটলি এটা অর্গানিক হবেও, মানে ইনঅর্গানিকও হবে, এটা আলাদা করে লেখার দরকার নেই। ধাতব সায়ানাইড কি তাহলে অজৈব? হ্যাঁ ধাতব সায়ানাইড অজৈব। NaCN অজৈব যৌগ, CH3CN জৈব যৌগ হবে। আচ্ছা ভাই, হ্যাঁ আপনি আমাদের যে ফুলার রিংস দেখেন, এটা কি এক ধরনের যৌগ, মানে যৌগ না? কোনটা? এই যে ফুলার রিংস যেটা দেখাইছেন, ফুলার রিংস না, অনেক হইতে পারে। কার্বন 60, কার্বন 55, এটা হচ্ছে একটা অনেক বড় একটা গোত্রকে বলা হয় ফুলারিন্স। ঠিক আছে, যে বড় হয়ে গেলেই ওই জিনিসটাকে বলে ফুলারিন, যার মধ্যে 60 কে বলা হয় হচ্ছে বুকমিনিস্টার ফুলারিন। এরকম অনেকগুলা আরো আছে, মানে আমাদের বইয়ে আর উল্লেখ নাই। মানে তোমাকে ফুলারিন্স যদি সব ফুলারিনের আকৃতি কি বৃত্তাকার? হ্যাঁ সব ফুলারিনের আকৃতি কি বৃত্তাকার? ফুলারিনের ক্ষেত্রে মানে যে না ফুটবল না না, বাকি বলটা বৃত্তাকার, বাকিগুলো সম্বন্ধে তো এরকম বলা হয় না আর কি। তবে তোমার কখনো যদি এমসিকিউ চলে আসে ফুলারিনের সংকেত কি, নিচে যদি কার্বন 60, কার্বন 35 এরকম থাকে, 60 তে দাগ দিবা। বাট অ্যাকচুয়ালি ফুলারিন বিভিন্ন রকম হইতে পারে, মানে কার্বন 30 থেকে 70 এর কনসেপ্টটাকে ফুলারিন বলা হয়, যার মধ্যে এক একটার এক এক নাম আছে। বাট আমাদের বইয়ে কিছু কিছু জায়গায় বলা হয় কার্বন 60 কেই ফুলারিন্স। তো তোমাদের কখনো যদি এমসিকিউতে চলে আসে তাহলে ফুলারিন 60 এই দাগ দিবা, বা 60 একটা আলাদা নাম আছে যেটা লিখে দিছি, সেই জিনিসটাকে বলা হয় বুকমিনিস্টার ফুলারিন, বা তোমার আরেকটা নাম হচ্ছে বাকি বল।
যাবো? মানে কি ভাই 30 থেকে 70 পর্যন্ত যত কার্বন আছে সবগুলাই যত আবিষ্কার হবে, নট 31, 32, 33 সব থাকবে, যত আবিষ্কার হবে ওই জন্য জিনিসগুলোকে তুমি ফুলারিনের আন্ডারে ফালাইতে পারবে। আগাবো? শেষ আমার ইতিহাস পার্ট শেষ, আমার যত ইনফরমেটিভ পার্ট ছিল সব শেষ। এখন আমরা আস্তে আস্তে অ্যালিফেটিকে ঢুকবো। অ্যালিফেটিক পড়ার পরে না, অ্যালিফেটিকের সমগোত্রীয় শ্রেণী, কার্যকারী মূলক এইসব পড়ার পরে আমরা ইয়াতে চলে যাব, ওই না সমানুতে চলে যাব, নামকরণ পার্টটা স্কিপ করে। নামকরণ পড়াইতে অনেক টাইম লাগবে আসলে। নামকরণ আমি শুরুতে পড়ায় অর্গানিকটাকে বোরিং বানাইতে চাইতেছি না, আমি সমানুটা খুব সুন্দর করে পড়াই, তাহলে মজা পাবা। এরপর নামকরণে আসবো লাগলে। নামকরণ কি পড়াবেন নাকি বাদ? নামকরণ পড়াবো হয়তো শেষে, বাট নামকরণ শুরুতে পড়লে হবে কি তোমার এই 6-7টা ক্লাস নামকরণই চলে যাবে। আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি সমানুটা আমি সুন্দর করে পড়াই, তারপরে নামকরণ তোমাদের ব্যাক করবো। তোমরা জাস্ট ইউটিউবে 1 ঘন্টার নামকরণের ক্লাস দেখতে পারো, কঠিন নামকরণ শিখা লাগবে না এখন, আমি বারবার বলতেছি। নামকরণ কি এইচএসসি তে বা একাডেমিকে আসে না, কোনো জায়গায় আসে না। শুরুর দিকে কিছু কলেজের পরীক্ষায় আসে, তবে এইচএসসি পরীক্ষায় আসবে না, টেস্ট পরীক্ষায় আসবে না, প্রি টেস্টে আসবে না, অ্যাডমিশন টেস্টে আসবে না। তো নামকরণে এফোর্ট কম দিবা, আমি বলতেছি না বাদ দিবা, এফোর্ট কম দিবা, এফোর্ট দিবা এগুলোতে বেশি। কি নামকরণই আসে? হ্যাঁ এমসিকিউ নাকি আসে নামকরণ থেকে? হ্যাঁ এমসিকিউ তো আসে, এটাই তো বললাম। এইচএসসি তে আসে না, এইচএসসি তে মনে হয় একটা আসে যেটা তুমি কঠিন নামকরণ না পড়লেও পারবে। আমি নামকরণ পড়াবো তোমাদের, তোমরা নামকরণ নিয়ে প্যারা খেতেছো কেন? আমি পড়াই দিব, বাট শুরুতে পড়াবো না, কারণ ওই বোরিংনেসটা চাচ্ছি না আমি। আচ্ছা দেখো, শুরুতে একটু সমানুটা পড়াই, তারপরে আমি নামকরণে আসবো দরকার হলে শেষে। তোমরা এই সময় বলবা ভাই এটা পারি, এটা পারি, এটা পারি, এরকম বলবা। দেখো আমরা একটু আগাই। জৈব যৌগের শ্রেণী বিভাগ করব আমরা। এবার হচ্ছে আমরা একদম অর্গানিক কম্পাউন্ডে চলে যাচ্ছি, অর্গানিক কম্পাউন্ডের শ্রেণী বিভাগ থেকে শুরু করতেছি। দেখো অর্গানিক কম্পাউন্ডকে সাধারণত 2 ভাগে ভাগ করতে পারি আমরা। অর্গানিক কম্পাউন্ডকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আমরা ভাগ করতে পারি হচ্ছে 2 ভাগে। বলতো কি কি? একটা হচ্ছে অ্যালিফেটিক, আর একটা হচ্ছে অ্যারোমেটিক। যখন অ্যালিফেটিক পড়াবো তখন আসলে এই পার্টটা পড়াবো যে আসছে কই থেকে। আসছে হচ্ছে ভাইয়া অ্যালিফার শব্দ থেকে। অ্যালিফার মানে হচ্ছে চর্বিজাত, অর্থাৎ ধারণা করা হয় যাদের মধ্যেই চর্বিজাত আছে ওরাই অ্যালিফেটিক। অ্যারোমেটিক আসছে কই থেকে? অ্যারোমেটিক আসছে ভাইয়া অ্যারোমা শব্দ থেকে। অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধি, ধারণা করা হয় যাদের মধ্যেই সুগন্ধ আছে সবাইরই বলা হয় হচ্ছে অ্যারোমেটিক। এগুলা যাবো, তার আগে আমরা ওই ইয়াগুলা ভাঙি যে আসলে তুমি কয় ভাবে কারে কি ভাগ করতে পারো, ঠিক আছে? তো অ্যালিফেটিককে আমরা আবার ভাগ করব শিকলের ভিত্তিতে। কিসের ভিত্তিতে ভাইয়া? শিকলের ভিত্তিতে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে তোমার শিকলের ভিত্তিতে ভাগ করলে কয়টা ভাগে পাওয়া যায়। তার মানে অ্যালিফেটিককে আমরা কিভাবে ভাগ করতেছি? আমরা ভাগ করতেছি হচ্ছে শিকলের ভিত্তিতে। শিকলের প্রকৃতির। আচ্ছা এগুলা সংজ্ঞা কি আমার লেখায় দিতে হবে নাকি আমি জাস্ট কনসেপ্ট বলে গেলেই হবে? শিকলের প্রকৃতির উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় মুক্ত শিকল অ্যালিফেটিক, আরেকটা হচ্ছে ভাইয়া বদ্ধ শিকল। অ্যারোমেটিকটা যখন অ্যারোমেটিক পড়াবো তখন দেখাবো, বাট আপাতত দেখো অ্যালিফেটিকটা দেখি। মুক্ত শিকল, আরেকটা হচ্ছে বদ্ধ শিকল অ্যালিফেটিক। যে জিনিসটার আরেকটা নাম আছে, নাম হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ, অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। নাম জানা লাগবে না, কিছু পড়াবো। আচ্ছা মুক্ত শিকল মানে কি ভাইয়া? মুক্ত শিকল মানে হচ্ছে, আমি সংজ্ঞা লিখাইলাম না, আমি জাস্ট থিম লাইন লিখে ফেললাম। যদি কখনো সংজ্ঞায় আসে আমি যা বলতেছি তাই লিখে দিবা। মুক্ত শিকল মানে হচ্ছে যে কার্বন শিকলের 2 প্রান্তের কার্বন খোলা অবস্থায় থাকে, বা মুক্ত অবস্থায় থাকে, খোলা অবস্থায় বা মুক্ত অবস্থায় থাকে। আর এক্ষেত্রে হচ্ছে কার্বন শিকলের
দুই প্রান্তের কার্বন বদ্ধ অবস্থায় থাকে, একটা হচ্ছে মুক্ত অবস্থায় থাকে আর একটা হচ্ছে বদ্ধ অবস্থায় থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, যেমন CH3 CH2 এগুলা নিয়ে প্যারা খেলো না, আমি এগুলা সামনে পড়াবো, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে পড়াবো, জাস্ট এখন পুরো জিনিসটা একটু আলোচনা করতেছি। তাহলে দেখো তো এই কার্বনটাও খোলা, তাহলে আমরা এটাকে বলতে পারি কি মুক্ত শিকল। আর যদি তোমার চাক্রিক যৌগ বলো, চাক্রিক যৌগ হচ্ছে তোমার এরকম CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2, এই জিনিসটাকে বলে চাক্রিক। এটাকে আমরা একটু পরে দেখবা এমনে লিখবো, এই জিনিসটাকে চাইলে এমনে লিখতে পারি, এই জিনিসগুলোও শিখবো আমরা সামনে। মনে রাখবা এই বক্স মানে কি ভাইয়া, বক্স মানে একটু বুঝাই দিই। বক্স মানে হচ্ছে এইখানে প্রত্যেক কোণা বলতে আসলে বুঝে একটা কার্বন আছে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় আলটিমেটলি বক্স, যে একটা কার্বন থাকবে একটা হাইড্রোজেন থাকবে। নর্মালি কার্বন ইন্ডিকেট করে, হাইড্রোজেন না। এই জিনিসটারই আরেকটা নাম আছে, এই জিনিসটার আরেকটা নাম হচ্ছে চাক্রিক অ্যালিফেটিক, তাই এই জিনিসটা একটা নাম দিবা চাক্রিক অ্যালিফেটিক। আগাবো? এই সবাই তুলতে পারতেছো তো? আচ্ছা, এবার মনে রাখবা আমরা কি দেখলাম, মুক্ত শিকল আর হচ্ছে তোমার দেখলাম বদ্ধ শিকল। এই মুক্ত শিকলের মধ্যে আবার দুই ভাগে ভাগ করা যায়। দেখো, মুক্ত শিকলের মধ্যে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শিকলের শাখার উপস্থিতির ভিত্তিতে, তার মানে মুক্ত শিকল থেকে নেমে গেলাম আমরা মুক্ত শিকলকে শিকলের শাখার উপস্থিতিতে, শিকলের শাখার উপস্থিতিতে এই জিনিসটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভাইয়া সরল শিকল হাইড্রোকার্বন, সরল শিকল, আর একটা হচ্ছে ভাইয়া তোমার শাখান্বিত শিকল, সরল শিকল হাইড্রোকার্বন, শাখান্বিত শিকল হাইড্রোকার্বন। সরল শিকল না মানে কি ভাইয়া, সকল শিকল মানে ওটার মধ্যে শুধু একটা সিম্পল শিকল থাকবে। যেমন আমি যদি লিখি CH3 CH2 CH2 CH3, তাহলে এই জিনিসটা কি একটাই শিকল আছে, একটা প্রধান শিকল পাবো, অর্থাৎ একটা সিম্পল শিকল পাবো, জিনিসটা হচ্ছে সরল শিকল। বাট আমরা এই জিনিসটাকে চাইলেই লিখতে পারি না যে শাখান্বিত শিকল। তার মানে শাখান্বিত শিকল মানে কি, আমরা শাখা দিব এবার। তার মানে শাখান্বিত শিকল বলতে CH3 CH3, এই জায়গায় আমি একটা CH3 দিলাম, তার মানে এই জিনিসটা ভাইয়া শাখা হিসেবে কাজ করতেছে, তার মানে এই জিনিসটা আমার শাখা হিসেবে কাজ করতেছে। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো শাখান্বিত শিকল, অর্থাৎ এইটা হচ্ছে আমার মেইন চেইন বা প্রাইমারি চেইন, আর এই জিনিসটা হচ্ছে ভাই আমাদের শাখা। শাখার ইংলিশ কি? কি? ব্রাঞ্চ বলতে পারো, ব্রাঞ্চ। আচ্ছা, গেল। এরপরে আমরা এই সরল শিকলকেও আবার দুই ভাগে ভাগ করব, শাখান্বিত শিকলকেও দুই ভাগে ভাগ করবো। দেখো এই ভাগগুলো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার এবার সম্পৃক্ততার উপর ভিত্তি করে, আমরা কিসের উপর ভিত্তি করতে হচ্ছে? সম্পৃক্ততার উপর ভিত্তি করে
করে সম্পৃক্ততার উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে ভাইয়া সম্পৃক্ত, যার মধ্যে কোনো ভেজাল নাই, অর্থাৎ কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই। আর এটা হচ্ছে ভাইয়া অসম্পৃক্ত। অসম্পৃক্ত মানে ভেজাইল্লা, ওর মধ্যে ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে। এক্সাম্পল হিসেবে দিতে পারি CH3, CH2, CH3। আর হচ্ছে আরেকটা এক্সাম্পল হিসেবে দিতে পারি CH3, CH ডাবল বন্ড CH2, এই জিনিসটা। অথবা তুমি আরেকটা জিনিসও বলতে পারো CH3, C ট্রিপল বন্ড CH। তাহলে এই দুইটাই হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত বানানো অর্গানিকের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজের মধ্যে। আচ্ছা, শাখান্বিতকেও আমরা এরকম দুই ভাগে ভাগ করতে পারি ভাইয়া, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। তার মানে এই জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্তর আন্ডারে যাবে হচ্ছে ধরো এই যে যেটা লিখছিলাম CH3, CH3। আর অসম্পৃক্তর আন্ডারে যাবে হচ্ছে ভাইয়া CH3, C ডাবল বন্ড CH2 আর হচ্ছে CH3। ওকে, দেন আমরা তুলতে থাকো। দেন আমরা ওই যে বদ্ধ শিকলে যেটা আসিলাম, ওই বদ্ধ শিকলের চাকরিক চক্র গঠনের উপর ভিত্তি করে আবার আসতে পারি। চক্র গঠনের উপর ভিত্তি করে দুই ভাগে আসতে পারি, একটাকে বলা হয় হোমোসাইক্লিক আর একটাকে বলা হয় হেটারোসাইক্লিক। ঠিক আছে, হোমোসাইক্লিক, হেটারোসাইক্লিক। হোমোসাইক্লিক মানে কি আর হেটারোসাইক্লিক মানে কি কেউ বলতে পারবা? এই জিনিসটা বায়োলজিতে পড়ে আসার কথা। কার্বন বাদে নাইট্রোজেন, অক্সিজেন ওগুলো থাকবে। হ্যাঁ, হোমোসাইক্লিক মানে সুষম চাকরিক, সুষম। আচ্ছা আগাই। আচ্ছা, এগুলো কিন্তু সব আমাদের বাম পাশের অংশে, যেই পাশটা হচ্ছে ছিল মুক্ত শিকলে। এবার হচ্ছে বদ্ধ শিকলে যাই, তোমাদের খাতা ল্যান্ডস্কেপ করে নিলে ভালো হইতো। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের এই পাশে যেটা ছিল ভাই ওইটাই চলে যায়। এই পাশে ছিল আমাদের বদ্ধ শিকল। এটা আগে বললেই তো পারতেন ভাই। এটা আসলে আমি বলতে ভুলে গেছি, বুঝছেন, আমার ফার্স্টে বলা দরকার ছিল। তাহলে আচ্ছা, যদিও আমি পড়ানোর পরে একটা আলাদা পেজে লিখে ফেললো, মানে সবগুলো একসাথে লিখে ফেললো, তাহলেই হবে। বদ্ধ শিকল এর উপর ভিত্তি করে আমরা বদ্ধ শিকলেরটা দেখছিলাম, বদ্ধ শিকল অ্যালিফেটিক, এর মধ্যে চাকরিক অ্যালিফেটিক দেখছিলাম। তো ওই বদ্ধ শিকলের মধ্যে আমরা বদ্ধ শিকলের আরেক নাম দেখছিলাম চাকরিক। তো ওইটা আলটিমেটলি দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় হচ্ছে হলো গিয়ে হোমোসাইক্লিক, হোমোসাইক্লিক, হোমোসাইক্লিক। হোমোসাইক্লিকের আরেকটা নাম আছে ভাই। হোমোসাইক্লিক মানে কি? হোমোসাইক্লিক মানে হচ্ছে যে সাইকেলে, সাইকেল মানে চক্র, যে সাইকেলে তোমরা ওই মারামারিটা শুনছো যে ইঞ্জিনিয়ারদের সমান যে তোমার ইয়া চায়, পদ চায় হচ্ছে তোমার যারা ডিপ্লোমা পড়তেছে, ওদের 2-2 না 3-1 মানে থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার একটা কোশ্চেন আসছে, সাইকেল বলতে কি বুঝো? এখন সাইকেল বলতে কি বুঝো বলতে গেলে আসলে আমরা যারা মেকানিক্যাল পড়ি আমরা একরকম বর্ণনা দিব, যারা ইলেকট্রিক্যাল পড়ে মানে ইঞ্জিনিয়াররা এক একভাবে সাইকেল বর্ণনা দিবে। ওরা বলছে যে জিনিসটা ঘুরে ওই জিনিসটাকে সাইকেল বলে। ওদেরকে যদি ইঞ্জিনিয়ারদের সমান ইয়া দিয়ে দেয় তাহলে তো আসলে লজিক কোন দিকটা কাজ করে। ইভেন আমার এখনো এটা বলতে মনে আছে, সেটা হচ্ছে আমাদের 1-2 এর যে প্রশ্নটা ফাইনালে ত্রিপলির প্রশ্ন, 1-2 যে কোর্সটা ছিল ওই কোর্সটা ছিল হচ্ছে তোমার নর্মাল আর কি, তোমার ইলেকট্রিক্যাল, ওইটাকে ইলেকট্রিক্যালের প্রথম কোর্স বলে। তোমরা যখন পড়বা, কেউ যদি মেকানিক্যাল পড়ো দেখবা 1-2 ফার্স্ট ইলেকট্রিক্যালের কোর্স পড়াবে। ওইটার যে সেকেন্ড ইয়ারে ফাইনাল কোশ্চেন দিছে, একটা কোশ্চেন সলভ করতে জান বাইরে হয়ে যায়। ওদের দেখলাম যে থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে যে কোশ্চেন ওই জায়গার মধ্যে হচ্ছে নর্মাল আমরা 9-10 এ রোধ বের করার যে ম্যাথ গুলা পড়ি ওইগুলা দিয়ে রাখছে। তাহলে ওদের সাথে মিলাইলে কেমনে হবে? হোমোসাইক্লিক আর নাম হচ্ছে সুষম চাকরিক। বাংলাদেশ আসলে একটা কমেডির জায়গা। সুষম সাইক্লিক, সুষম সাইক্লিক মানে হচ্ছে ভাইয়া যে সাইকেলে কার্বন বাদে অন্য কোনো মৌল থাকে না, কার্বন বাদে অন্য কোনো মৌল থাকে না, এটাকে বলা হয় হচ্ছে আমার সুষম চাকরিক। এটার আরেকটা নাম আছে, এই নামটা হচ্ছে বলা হয় কার্বোসাইক্লিক। তার মানে এমসিকিউতে যদি কখনো কার্বোসাইক্লিক কথা উল্লেখ করা হয় ভাইয়া, কার্বোসাইক্লিক আসলে এই জিনিসটাকে ইন্ডিকেট করে।
তাহলে এটা কি সি 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 সি। তুমি এইচ দ্বারা কমপ্লিট করো, ওইটা ম্যাটার করতেছে না, আমি জাস্ট বললাম CH2 CH2। আচ্ছা তোরা গেল। আমি 9টাতে পড়াইতে গিয়ে সবচেয়ে বেশি প্যারা খাইছি যেটা জানো, ওরা খালি এই কথাটা কোশ্চেন করে, ভাইয়া আপনি একবার লিখতেছেন এইটা, আরেকবার লিখতেছেন এইটা, কোনটা কারেক্ট বলো, কোনটা কারেক্ট? ডানেরটা বেটার বাট দুটাই কারেক্ট। কথা হচ্ছে হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট তো ডানেরটা বেশি আর কি। উত্তর কিন্তু আসলে কোনোটাই কারেক্ট না। কেন কোনোটাই কারেক্ট না জানো? কারণ যে কোনো কিছু আসলে আমরা এমনি লিখতেই পারি না, আমাদের তো আসলে জিনিসটা এইভাবে লিখতে হবে, এইভাবে লিখতে হবে না? জাস্ট টু টাইম ওয়েস্ট। হ্যাঁ তুমি বলতে পারো দুইটাই কারেক্ট অথবা কোনোটাই কারেক্ট না, বাট এইগুলো কোনো কোশ্চেন না যে এইটা হবে না এইটা হবে। আরে ভাই আমি তো এই জিনিসটারই আমি আমার মতো লিখতেছি, আমার কার্বনের পাশেই বন্ড দিতে হবে এমন কোনো কথা আছে নাকি? তো ওরা ছোট মানুষ, ওরা এই কোশ্চেনটা ওদের প্রত্যেকটা ব্যাচে যত ব্যাচে পড়াইছি খালি সেম কোশ্চেন, ভাই কোনটা কারেক্ট কোনটা কারেক্ট, দুইটাই কারেক্ট নাহলে আসলে অ্যাকচুয়ালি কোনোটাই কারেক্ট না। আচ্ছা হোমোসাইক্লিক মানে যে সাইকেলে তোমার কার্বন বাদে অন্য কোনো মৌল থাকে না। সাইকেল মানে ওই যে চলে ওই সাইকেল না, সাইকেল মানে আসলে ফার্স্ট পয়েন্ট থেকে শুরু করে আবার ওই জায়গায় ফেরত যদি কোনো কিছু আসে ওই জিনিসটাকে সাইকেল বলা হয়। এটা যে কোনো কিছু হইতে পারে, তোমার এটা থার্মোসাইকেল হইতে পারে, এরা হচ্ছে তোমার কার্বনের সাইকেল হতে পারে। তুমি একটা বল মানে তুমি 50টা বল নিয়ে সিরিয়ালি বসায় আবার প্রথম বলের কাছে ফেরত আসছো, তাহলে তোমার এটার নাম হবে বল সাইকেল। তো এরকম সাইকেলের মেন কনসেপ্টটা কিন্তু এটাই কাজ করে। আমরা যখনই ডিপ পড়াশোনায় যাই তখন সবকিছুই সাইকেল নিয়ে কাজকর্ম করতে হয়, তোমরাও যখন পড়াশোনা করবা দেখবা। দেন হোমোসাইক্লিকের আরেকটা পার্ট হচ্ছে ভাইয়া, ওর আরেকটা পার্ট হচ্ছে বিষমচাক্রিক। বিষমচাক্রিক মানে কি ভাইয়া? বিষমচাক্রিক মানে হচ্ছে হেটারোসাইকেল। তোমরা এই জিনিসটা অনেকবার পড়ে আসছো, হোমো মানে সেম এলিমেন্ট, হেটারো মানে ভিন্ন এলিমেন্ট। তার মানে হচ্ছে হেটারোসাইক্লিক। হেটারোসাইক্লিকের মধ্যে কার্বন বাদে পন্স থাকবে, কার্বন বাদে কে থাকবে? কার্বন প্লাস পন্স থাকবে। তাহলে কার্বন প্লাস পন্স কি? ধরো এই যে এটা একটা হেটারোসাইক্লিকের এক্সাম্পল, আমি যদি জাস্ট একটা অক্সিজেন দিছি এটা একটা হেটারোসাইক্লিকের এক্সাম্পল আছে। এই নামগুলো আমরা শিখবো যে কোনটারে কি বলে, নামগুলো দরকার আছে, তো আমরা যখন সময় আসবে তখন শিখবো। এবার হোমোসাইক্লিক আর হেটারোসাইক্লিককে আবার কয় ভাবে ভাগ করা যায়? হোমোসাইক্লিক আর হেটারোসাইক্লিককে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় হচ্ছে সম্পৃক্ত, আর একটাকে বলা হয় হচ্ছে অসম্পৃক্ত। ওইটার মধ্যেও সম্পৃক্ত অসম্পৃক্ত আছে, আমি আর এক্সাম্পল লিখাবো না, নিজেরা একটা এক্সাম্পল লিখে নিও। তার মানে এইটাকেও আমরা সম্পৃক্ত আর হচ্ছে অসম্পৃক্ত আকারে ভাগ করতে পারি। এটাকেও আমরা কয় ভাগে ভাগ করতে পারি? সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত আকারে ভাগ করতে পারি। এক্সাম্পল যাও লিখে দিই। সম্পৃক্ত হচ্ছে CH2 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 কি হলো? হাই 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 কি হলো এটা? ভাই এরপর চলে গেছে সব। হাই 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 হাই, আমি ভাবছিলাম নোটটা দিয়ে দিব এখন থেকে রেগুলার, তাহলে একটা সিরিয়াল থাকতো যে কোনটা কেমনে কি পড়াচ্ছি। মেজাজটা গরম লাগে না? আসছে নাকি? আসবে মনে হয়। হাই হাই চলে গেছে ভাই, কেমন কষ্টটা লাগে। আমি ভাবছিলাম নোটটা দিয়ে দিব। ভাই আন্ডোতে ক্লিক করেন তো একটু। আন্ডোতে কোন জায়গায়? এখানে টপ লেফটে এইটা পিছে বাম থেকে 2 নাম্বার। না আসে না তো, আসে না। তুরু মেজাজ গরম হয়ে গেল। আচ্ছা অসুবিধা নেই ভাই তাইলে আজকে থাক। না 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 থাক কি তোমরা প্যারা খাচ্ছ কেন? আমি কি ক্লাসের বাইরে তো যাইনি, নোটটা না চলে গেছে। এই যে চলে গেছে আসলে। আচ্ছা দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে সম্পৃক্ত একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্তর আন্ডারে গেছিল হচ্ছে এরকম CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2, যেটার এক্সাম্পল তোমরা এমনি লিখতে পারো। আর অসম্পৃক্তর আন্ডারে গেছি হলো হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্তর আন্ডারে গেছিল হচ্ছে এই কালকে কিন্তু ক্লাস নিবো আল্লাহ বাঁচায় রাখলে, ঠিক আছে? যদি সব ঠিকঠাক থাকে
তাহলে হচ্ছে সবাই একটু বলে দিও, কারণ কালকে আমরা যেহেতু এইটার মেন ইয়াতে যাব, আজকে তো সব উপরে উপরে জিনিস পড়াইছি। আর 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার সম্পৃক্ত, কালকে মনে হয় সমানুতে চলে যেতে পারবো, সমানু শুরু করতে পারবো আর কি, ওই কার্যকারী মূলক টুলক পড়াইতে হবে। সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত হচ্ছে তোমার CH2 বন্ড, CH2O, আর অসম্পৃক্ত হচ্ছে CH ট্রিপল বন্ড, ধরো CH, এ পাশে একটা O দিলাম, এ পাশে একটা O দিলাম, ট্রিপল বন্ড না, এটা ডাবল বন্ড হবে। আজকে ফাহামিদ আসলো না, ও তো রেগুলার ক্লাস করে, কি হইলো কে জানে। আর জারিফের তো পরীক্ষা থাকলে জারিফ, অসম্পৃক্তর ক্ষেত্রে কি কার্বন কার্বন ডাবল বন্ড আর ট্রিপল বন্ডে থাকতে হবে? যদি কার্বনের সাথে হ্যাঁ কার্বন কার্বন ডাবল বন্ড ট্রিপল বন্ড। ভালো একটা কোশ্চেন করছে যে ভাই অন্য কারো এলিমেন্টের সাথে ডাবল বন্ড হলে কি অসম্পৃক্ত হবে? না, অসম্পৃক্ত সম্পৃক্ত সবকিছু তোমার কার্বন কার্বনের বন্ডের উপর নির্ভর করে, অন্য কিছুর উপর নির্ভর করে না। আচ্ছা, অ্যারোমেটিককে 2 ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় বেনজিনয়েড, আর একটা বেনজিনয়েড, আর একটা হচ্ছে নন বেনজিনয়েড। বাট আমরা যখন অ্যারোমেটিক পার্টে যাব আমি তখন এটা পড়াই দিব না, যে আলটিমেটলি অ্যারোমেটিক পার্টে গেলে আমরা 25 থেকে 30টা যৌগ শিখবো, ওই সময় আমি এই পার্টটা পড়াবো না, ঠিক আছে? তাহলে আজকে আর কার্যকারী মূলকে যাচ্ছি না, সমগোত্রীয় শ্রেণী কার্যকারী মূলক কালকে শুরু করব। সমগোত্রীয় শ্রেণী কার্যকারী মূলক এই জিনিসটা ইয়া করার আগে, তার আগে ছোট্ট একটা জিনিস পড়ে দেই, অনেক সময় MCQ-তে আসে, তো সেই জিনিসটা হচ্ছে জৈব যৌগ কেন তৈরি হয়, ফর MCQ। আজকে লাস্ট টপিক, ফর MCQ। সেটা হচ্ছে ভাইয়া জৈব যৌগ, MCQ-তে আসে, জৈব যৌগ এর সংখ্যা বেশি কেন? আচ্ছা, মনে করো আমি তোমাদের ভাইবা বোর্ডের কোশ্চেন করতেছি, তুমি পুরো অর্গানিক পড়ে গেছো, তোমার আমি এই কোশ্চেনটা জিজ্ঞাসা করছি, তুমি আমার অ্যান্সার দাও তো দেখি কে কত ভালো অ্যান্সার দিতে পারে। ফার্স্টে অনিরুদ্ধ বলো। ভাই কারণ জৈব যৌগে এখানে প্রাইম হচ্ছে কার্বন, কার্বন হ্যাঁ। হচ্ছে ওর ক্যাটিনেশন ধর্ম আছে, এই কারণে ও অনেকগুলো যুক্ত হয়ে বিভিন্ন কার্বন সংখ্যার বড় বড় যৌগ গঠন করতে পারতেছে। হ্যাঁ আবার ওর হাত 4টা। হ্যাঁ। আচ্ছা, আরেকজন বলো তো, শুদ্ধ বলো এবার। সমাণু। কি? হ্যাঁ, আরেকজন বলো, কেউ কিছু শুনি, বলবা আর কেউ কিছু? মুয়াজ বলো তো, মুয়াজ ক্লাসে আসো? মুয়াজ কি চলে গেছে? একটা সিম্পল জিনিস মনে রাখো। অর্ক বলো শুনি। ভাই পলিমারকরণ। পলিমারকরণ, গুড। আচ্ছা গুড, সবই বলে ফেলছো। মনে রাখবা, কেউ যদি জিজ্ঞাসা করে জৈব যৌগের সংখ্যা বেশি কেন, উত্তর হচ্ছে PIC। এক পি দ্বারা বোঝায় হচ্ছে পলিমার, পি দ্বারা বোঝায় হচ্ছে পলিমার, তার মানে ওর হচ্ছে পলিমারাইজেশন করতে পারে। তোমরা যখন মানে আমরা যখন সামনে পড়বো দেখবা অনেক টাইপের পলিমার পড়ানো হয়, এবং পলিমার অনেক ইম্পর্টেন্ট টপিক। তোমরা কেউ যদি মানে যারা আল্লাহর মতো ইঞ্জিনিয়ারিং পড়বা, যেই কোর্সই পড়ো না কেন, তোমাদের ফার্স্ট ইয়ারে একটা কেমিস্ট্রি কোর্স থাকবে, ওই জায়গায় বিশাল একটা পার্ট থাকে পলিমার নিয়ে, ওই জায়গায় দুনিয়ার সব পলিমার শিখায় কেন কি কাজ করে। আচ্ছা, দেন আই দ্বারা বোঝা হচ্ছে আইসোমার। আইসোমার আর মানে হচ্ছে ওর আইসোমারিজম করার ক্ষমতা আছে। আইসোমারিজম মানে হচ্ছে একটার থেকে আরেকটা বানাইতে পারে। আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন, আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন। এবং সি দ্বারা বোঝায় ওর একটা স্পেশাল ধর্ম, যেটা তোমাদেরকে আমি ফার্স্টেই পড়াইছি, সেটা হচ্ছে ক্যাটেনেশন, অর্থাৎ ও নিজেদের সাথে যুক্ত হইতে পারে। ক্যাটেনেশন মানে তোমার নিজের সাথে যুক্ত হওয়া, নিজের সাথে যুক্ত হওয়া। এই 3টা কারণে তোমার ভাইবা বোর্ডে যদি কেউ কোশ্চেন করে, একটা বললে হবে না, তোমার বলতে হবে ভাইয়া জৈব যৌগে আমাদের কেন্দ্রীয় পরমাণু থাকে কার্বন, এবং কার্বনের 3টা বিশেষ ধর্ম আছে। একটা পলিমারকরণ, অর্থাৎ ও হচ্ছে হলো গিয়ে যে কোনো কিছু পলিমার গঠন করতে পারে। 2টা হচ্ছে ভাইয়া আইসোমার, ও একটা থেকে আরেকটা সহজেই হইতে পারে, তাই অনেক যৌগ। মানে আমি যদি একটা আণবিক সংকেত থেকেই 10টা যৌগ পাই, তাহলে তো আমার যৌগের সংখ্যা বাড়বে। আর 3 নাম্বার হচ্ছে ক্যাটেনেশন, অর্থাৎ ও নিজেদের কার্বনের সাথে ও বারবার যুক্ত হইতে পারে। তাহলে আমাদের অর্গানিকের ফার্স্ট ক্লাস এই পর্যন্তই ভাইয়া। আমি চেষ্টা করছি পুরো ইতিহাস পার্ট
যত এমসিকিউ আছে গুছায় দেওয়ার। তোমার কাজ হচ্ছে আমার খাতাটা একটু পড়া, কিছু করা লাগবে না, কারণ খাতাটা আল্লাহর মতো পড়লে তোমার সব এমসিকিউ এখান থেকে কভার হয়ে যাবে। লেকচার 1 এর যা পার্ট ছিল নেক্সট ক্লাসে একটু পড়ে আইসো। কালকে রাত্রেবেলা আমাদের লেকচার 2 হবে, আর লেকচার 2 তে আমরা হচ্ছে সমানু কার্যকারী মূলক এই পার্টটা পড়ে আমরা আইসোমারে ওই ডাইরেক্ট আমরা সমানুকরণে মুভ করব। সমানুকরণ অনেক টাইপের হয়, 6টা টাইপের হয়, আর ওইদিকে 2টা টাইপের হয়। সমানুকরণে আমাদের 3টা থেকে 4টা ক্লাস লাগবে, তাহলে একদম সব সমানুকরণ শেষ হয়ে যাবে। ঠিক আছে, নামকরণটা একটু নিজেরা পড়ো, আপাতত নামকরণের নিড নাই, নামকরণের নিড আসলে আমি তোমাদের বলবো। আরেকটা ভালো কথা সেটা হচ্ছে আজকে কি বার? আচ্ছা, তোমরা কি বুধবারে এক্সাম দিতে পারবা? বুধবারে অফলাইনে? ফুল পরিবেশ পুরা পরিবেশ বিউটি সিওটি থেকে একটা ম্যাথ দিব যে কে কেমন পড়ছে, একটা ম্যাথ দিলাম 10 মার্কের, সমস্যা কি? দেন না, হ্যাঁ দেওয়া দরকার। আপনি তো পড়াইনি নাই, তাহলে কেমনে আরে পারবো? পড়াই নেই আমি তো, কি আছে, আমি যে জিনিস পড়াইনি ওই জিনিসের থেকে আসলে কি নিজেরা কিছু পারবা না? না ভাই, আপনার নোট খালি শুধু পড়ে যাও ভাই, ওখান থেকে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বুধবারে দিতে পারবা? বুধবারে 6টা বাজে পরীক্ষা দিতে পারবা? অনলাইনে নাকি অফলাইনে? অফলাইনে, এর জন্যই তো টাইম জিজ্ঞেস করতেছে। বুধবার 6টায় পারবো না। 6টায় পারবা না? না। 4:30টায়? বুধবার দিন তো কলেজ অফ, তো আপনি অন্য টাইম দেন। বুধবারে পুরা কলেজ অফ? আখেরি চাহা সোমবার কি যেন আখেরি আছে। চার সময় কি ভার্সিটি অফ দেয় নাকি? আমার কলেজ অফ দিস, স্কুলও সব অফ দিছে, ভার্সিটিটা তো জানি না, ভার্সিটি অফ না হইলে তো ঝামেলা। এনডিসি অফ দিছে। আচ্ছা তাহলে ভার্সিটি যদি অফ দেয় তাহলে বিকাল 4:30টায় দাও। 4:30টায় ব্যাচ আছে? এই একসাথে দিতে হবে এমন কোনো কথা নেই। 4:30টা থেকে 6টা কেউ দাও, 6টা থেকে 7:30টা কেউ দাও, মানে আমি স্পন্দনে 4:30টা থেকে 7:30 পর্যন্ত থাকবো, তো তোমরা ওই সময় দিলে বেটার। আচ্ছা আমি গ্রুপে আলোচনা করতেছি। তো এই জিনিসটা আজকে এই পর্যন্ত শেষ। ওই যে ভিডিও করছো, রেকর্ড করছো শুদ্ধ তুমি আমার একটু কেটে 1 মিনিট একটু দিও তো, শুদ্ধ চলেই গেছে। না এক্সামের টাইম লিমিট বলেন তো। এক্সামের টাইম লিমিট তোমার 1.5 ঘন্টা হবে এক্সামের টাইম লিমিট।